হ্যালো স্টুডেন্টস। তো এখন আমি আলোচনা করব এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে। তো এই কোশ্চেনগুলো শুধুমাত্র যে জিডির পরীক্ষার জন্য আমরা দেখব এটা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো আমাদের ভীষণ ভীষণ হেল্পফুল। তো আজকে মেনলি আমি যে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করছি, দেখো 23শে জানুয়ারি 2023 সালের সেকেন্ড শিফটের কোশ্চেন। তো কি আছে কোশ্চেনগুলো আমরা এক এক করে একটু দেখে নেব। আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন বলা হয়েছে, একজন ব্যক্তি 84 কিলোমিটার/ঘন্টা বেগে বুলেট ট্রেনে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং 66 কিলোমিটার/ঘন্টা গতিতে বাসে করে প্রারম্ভিক স্থানে ফিরে আসে। তাহলে পুরো যাত্রার জন্য ওই ব্যক্তির গড় গতিবেগ কত? তো দেখো, গড় গতিবেগের একটা সূত্র আমরা প্রত্যেকে জানি। কি সূত্র? না, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের গড় গতিবেগের সূত্র। এবার আমরা কি করব? এই সূত্রে জাস্ট মানগুলো আমরা বসিয়ে দেব। এইখানে এক্স বলতে কি বলা হয়েছে? যাওয়ার গতি। ওয়াই হচ্ছে আসার গতি। তো আমরা লিখব 2 × 84 × 66 বাই কত? 84 প্লাস হচ্ছে 66। এবার চলো একটু ক্যালকুলেশন করে দেখি কত হবে। 2 × 84 × 66 ডিভাইড কত? 6 আর 4 10 শূন্য, হাতে আছে 1। তো 7 আর 8 15, 150। ওকে, দেখো এখানে পয়েন্টে চলে আসবে। তো একটা কাজ করি, আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। তো 2 দিয়ে যদি আমরা একে কাটি 75 হবে। আচ্ছা, এবার কি হবে? আর কি দিয়ে কাটা যায়? 5 দিয়ে না, যাবে না। এবার আমাকে ভাগ করতে হবে। দেখো 4 6 24, তাই তো? 4 6 24, শেষে 6, তাহলে 2। দেখো প্রত্যেকটারই 92। ও, অপশানগুলো একদম নিয়ারেস্ট দিয়েছে। তো যাই হোক, আমাদের এই পোর্শনটা ক্যালকুলেশন টোটালি করতে হবে। আমি যদি একটু শর্টে করে দিই, কত হবে? 84 × 66, 84, তাই তো? 84 এর সাথে যদি আমরা 66 গুণ করি, 4 6 24, সরি, 4 6 24, হ্যাঁ ঠিকই তো করলাম, 84 হবে, সরি। তাহলে হবে 4 4 8, সরি 8 নয় 5, 5 আর হচ্ছে 5 ডিভাইডেড বাই কত? 75। আমরা যদি একে 75 দিয়ে ডিভাইডেড করি, কত আসবে? 73.92। তাহলে কোথায় আছে? অপশান বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? মোহন 1200 টাকায় একটি চেয়ার কেনেন। যদি তিনি এটিকে 1440 টাকায় বিক্রি করেন, তাহলে তার লাভের শতাংশ কত হবে নির্ণয় করতে হবে। দেখো এখানে তিনি কত টাকায় কিনেছিলেন? 1200 টাকায়, তাই না? তিনি বিক্রি করেছেন কত টাকায়? 1440 টাকায়। তাহলে এটা হচ্ছে তার সিপি, এটা হচ্ছে তার এসপি, অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে বলো তুমি, এখানে কত টাকা তিনি লাভ করেছেন? 1200, 1400, তাহলে 240 টাকা লাভ করেছেন। কিন্তু এখানে তো শতকরা বের করতে হবে। দেখো, লাভ বা লস আমরা কিসের উপর হিসেব করি? সিপির উপরে। তাহলে এখান থেকে আমরা বের করব প্রফিট পার্সেন্ট। ওকে, প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট কি করে বের করতে হয়? 240 টাকা লাভ করেছি কত টাকার জন্য? 1200 টাকার জন্য। তাহলে শতকরা কত হবে দেখেই নিই আমরা। তো ক্যালকুলেশন করি, চলো। এই 2 শূন্য 2 শূন্য কাটলাম, 12 দিয়ে কাটলে কত হবে? 20। তো 20% হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। দেখো, এই টোটাল কোশ্চেনগুলো কিন্তু পিওয়াইকিউ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এসএসসি জিডির ক্ষেত্রে যে খুব একটা টাফ থাকে কোশ্চেন, এরকমটা নয়। তোমরা যদি একটু ভালোভাবে চেষ্টা করো, আশা করি 20তে তোমরা 18 কিন্তু ইজিলি তুলতে পারবে ভাই। কিন্তু একটু প্র্যাকটিস তো করতে হবে, ভালোভাবে শিখতে হবে, তাই না? আর এই কোশ্চেনগুলোই কিন্তু আপকামিং, আবার রিপিট করছি, ডাব্লিউবিপি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল। চলো আমাদের পরের কোশ্চেন কি আছে দেখি। মনীষ একটি কাজ 7 দিনে শেষ করতে পারে এবং অনিল একই কাজ 6 দিনে করতে পারে। সম্পূর্ণ কাজের জন্য যদি তাদেরকে 390 টাকা মজুরি দেওয়া হয়, যদি তারা কাজটি সম্পূর্ণ করতে উভয়ে একসাথে কাজ করে, তাহলে মনীষের উপার্জিত বা উপার্জন কত হবে নির্ণয় করতে হবে। দেখো, এখানে দিনের সংখ্যা বলে দিয়েছে আর টাকার কথা বলেছে। আমরা কিন্তু কখনোই এই টাকা পয়সা দিন হিসাবে ডিস্ট্রিবিউশন করি না, আমরা কি হিসাবে দিই? তাদের এফিসিয়েন্সি। তো দেখো এখানে যে টাইম দিয়েছে, এই টাইম কার কার টাইম দিয়েছে? এটা হচ্ছে মনীষ, এটা হচ্ছে কি অনিল। তো তাদের টাইম, মনীষের ক্ষেত্রে 7 দিন, অনিলের ক্ষেত্রে কত?
6 দিন। তাহলে আমরা কি বলেছিলাম, টাইম অনুযায়ী কখনোই আমরা টাকা ডিস্ট্রিবিউশন করব না, কি অনুযায়ী করব, তাদের কার্যক্ষমতা। সো তাদের কার্যক্ষমতাটা কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, 6:7। তাহলে এই যে তারা একজন 6 ইউনিট আরেকজন 7 ইউনিট, মোট হচ্ছে 13 ইউনিট। এই 13 ইউনিটের জন্য কিন্তু তাদেরকে 390 টাকা দেওয়া হচ্ছে। তাহলে 13 ইউনিটের জন্য যদি 390 হয়, আমরা দেখে নেব এক এক ইউনিটের জন্য কত, 13 দিয়ে ডিভাইডেড করলে কত, 30। তাহলে আমরা এই প্রত্যেকটার সাথে মনীষের এর রেশিওর সাথে 30 গুণ করব। তাহলে 3 6 কত, 18। আর অনিলের ক্ষেত্রে যদি আমরা 3 গুণ করি কত হবে, 3 7 21। বাট এই কোশ্চেনে চেয়েছে মনীষের উপার্জন। তো মনীষের উপার্জন কত, 180। কোথায় আছে, অপশন বিতে। যদি তোমার কাছে অনিল চাইতো তাহলে তখন উত্তরটা হতো 210। দেখো এই দুটো মিলে যোগ করলে 390 টাকাই হবে। পরের কোশ্চেন, নিচের কোন জোড়টি পরস্পর মৌলিক অর্থাৎ কোপ্রাইম। তো কোপ্রাইম হওয়ার প্রথম যে কন্ডিশন কি, যে তাদের গসাগু অলওয়েজ 1 হতে হবে, তাদের এইচসিএফ মনে রাখবে, কোপ্রাইম হওয়ার প্রথম যে কন্ডিশন, তাদের গসাগু কিন্তু 1 হতে হবে। ওকে, এবার আমরা একটু দেখে নেব যে কোথায় বা কোন অপশানে গসাগু আমরা 1 পাচ্ছি। দেখো সবার প্রথমে এখানে 15 আছে, এখানে 141 রয়েছে। আমরা এই 15 আর 141-এর যদি এলসিএম করি কত হবে, দেখি 5 আর 1 6, 4 5 6। এর এলসিএম করলে আমরা, সরি এসসিএফ গসাগু করলে আমরা পাবো 3। কারণ দেখো এখানেও 6 রয়েছে, এখানেও তোমার ডিজিট সাম করলাম 6, আর এখানে ডিজিট সাম করলাম 6। তার মানে আমরা জানি যে 3 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে কি, সমস্ত ডিজিটের যোগফল 3 দিয়ে ভাগ যাবে। তাহলে ভাই এটা তো 3 হয়ে গেল গসাগু, এটা তো উত্তর হবে না, কারণ আমার গসাগু 1 হতে হবে, তবেই কিন্তু সেটা উত্তর হবে, রাইট। এখানে দেখো 5 আর 1 6, এটা কিন্তু আসবে না, না 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে, যেটা 2 বা 3 দিয়ে যাবে না সেটা 6 দিয়েও যাবে না। তাহলে 6 15 90 4, এটা কিন্তু আসবে না, কিছু কমন নেই। তাহলে এই জায়গাটায় কিন্তু আমরা যখন গসাগু করব কত পাবো, 1 পাবো। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। চলো পরেরটা একটু দেখি। এটা 15, এটা হচ্ছে কত, 235। দেখো অবভিয়াসলি এদের মধ্যে 5 কমন, তাহলে এখানে গসাগু কিন্তু 5ই হবে। তার বেশি সংখ্যার আমার দরকার নেই, মানে 1 তো হবে না, এটা জাস্ট এটা বুঝতে হবে। 51 আর 141, এখানে কত হবে, 5 আর 1 6, 4 আর 2 6 ইজ ডিভিজিবল বাই 3। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। ওকে, অপশন বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। এটাই কিন্তু বা এই জোড়াটাই হচ্ছে পরস্পর মৌলিক। পরবর্তী কোশ্চেন, কুণাল একটি বস্তু কেনেন এবং সেটিকে 15% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি তিনি এই বস্তুটিকে 18% কম দামে কিনতেন এবং সেটিকে 108 টাকা অধিক দামে বিক্রি করতেন, তাহলে তার 30% লাভ হতো। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত, প্রফিট অ্যান্ড লস থেকে একটি কোশ্চেন। দেখবে এই কোশ্চেনটি ডক্টর আর এস আগরওয়াল অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে রয়েছে, সম্ভবত 3 কি 5 নাম্বার এরকম কিছু একটা কোশ্চেন। তো আমরা কিভাবে করব, দেখো আমি ধরে নিলাম আমার সিপি কেনা দাম 100 টাকা। আমি এটাকে যখন বিক্রি করলাম, এই যে 15% ক্ষতিতে, 15% যখন ক্ষতি, তাহলে কত টাকা বিক্রি করবে, 85 টাকা তুমি বিক্রি করবে। এবার কি বলা হয়েছে, যদি তুমি এটাকে 18% কম দামে কিনতে, তাহলে তুমি যদি এটাকে 18% কম দামে কেনো, 100 টাকার জিনিসটা 18 টাকা কম, অর্থাৎ কত হবে, 82 90, 82 টাকায় তুমি কিনবে। কিন্তু 108 টাকা অধিক দামে বিক্রি করলেন বা করতেন, তাহলে 30% লাভ হতো। তাহলে 30% লাভ হতো কখন, যখন তুমি 82 টাকা দিয়ে কিনলে 30 টাকা তোমার, সরি 30% লাভ হতো। তাহলে 82 এর 30%, 3 দুগুণে 6, 3 আটে 24, তাহলে কত হবে, 24 টাকা 6 পয়সা। তাহলে 24 টাকা 6 পয়সা প্রফিট, তাহলে কেনা হচ্ছে 82 টাকা। তার সাথে আরো যদি 24 টাকা 6 পয়সা যোগ করি কত হবে, 82 আর 24, 106 টাকা 6, তাই তো, 106.6। তাহলে প্রথম বিক্রয় মূল্য 85 টাকা, এখনকার বিক্রয় মূল্য কত, 106 টাকা 6 পয়সা। আচ্ছা কত তোমার এখানে এক্সট্রা প্রফিট হচ্ছে, তখন এই যে বা কত এই ট্রানজেকশনে বেশি তুমি পাচ্ছ, এটা মাইনাস করলে আমরা একটু দেখে নেব। 6 তো, তাহলে 6 5 1 2, তাহলে 21 টাকা 60 পয়সা, তাই তো। এবার এখানে বিষয়টা হচ্ছে দেখো, এই 21 টাকা 60 পয়সা
জন্যই কিন্তু তুমি এই যে এখানে 108 টাকাটা অধিক পাচ্ছ। তাহলে এটা এই যে আগের থেকে কত ইউনিট ইউনিট হিসাবে বললে আমরা বলছি 21.6, এটার জন্যই তো তুমি 108 টাকা বেশি পাচ্ছ। বাট এই কোশ্চেনে চেয়েছে বস্তুটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য তো আমরা 100 ধরেছি। সো 100 ইকুয়াল টু কত তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে? দেখো, আমরা এই দশমিক তোলার জন্য এখানে একটা শূন্য দিতে পারি। এবার তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 216, তাই তো? 216 এর কত গুণ? 516 পাঁচ 516 5 দুগুণে 10, ইয়েস, এর 5 গুণ। তাহলে এক কাজ করো, এই 100 এর 5 গুণ করলে কত হবে? 100 এর 5 গুণ করলে 500। তাহলে তো আমরা উত্তর পেয়ে গেছি যে এখানে আমাদের সিপি হবে 500 টাকা। ওকে, যদি কারো বুঝতে কোথাও প্রবলেম হয় তোমরা একটু কমেন্ট করে জানিও, কেমন? পরের কোশ্চেন, 12, 15 এবং 18 ও 27 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হলো ড্যাশ। তাহলে আমরা ডিভিজিবিলিটি মেথড অ্যাপ্লাই করব। সবার প্রথমে তুমি দেখো যে 18 দ্বারা কাকে ভাগ করা যায়? যে সংখ্যাকে 2 এবং 9 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাই তো 18 দ্বারা ভাগ যাবে, তাই না? তাহলে দেখো, আমরা প্রথমে 9 দ্বারা ভাগের নিয়মটা অ্যাপ্লাই করব। তা 8 আর 5 13 ইজ নট ডিভিজিবল বাই 9। আচ্ছা, 8 আর 6 কত? 14। এটাকেও তুমি 9 দিয়ে ভাগ করতে পারবে না। 5 আর 4 9 ইজ ডিভিজিবল বাই 9 or 2, so the number is divisible by 18, but option D 7 আর 4 11 is not divisible by 9। তাহলে এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম, তাই না? অপশন সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। পরবর্তী কোশ্চেন, 625 মিটারের একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে যথাক্রমে 90 কিলোমিটার পার ঘন্টা এবং 72 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। কত সময় পর তারা একই দিকে ছুটলে ট্রাকে প্রথমবারের জন্য মিলিত হবে বা আবার দেখা হবে? তাহলে দেখো, একই দিকে ছুটছে। দেখো, ধরো আমরা বৃত্তাকার বলেছি, রাইট? এই যে এটা হলো একটা বৃত্তাকার। তাহলে এই টোটালটার আমরা যদি দৈর্ঘ্যটা বলে দিই বা লেন্থটা বলে দিই বা পরিধিটা বলে দিই, 625 হবে। এবার তারা একই দিকে ছুটছে কেমন ভাবে? ধরো এটা যদি এ হয় আর আমি এখানে রাখলাম বি কে। ওকে, এবার দুজনের গতিবেগ দেখো, এর গতিবেগটা এখানে হচ্ছে 90, বি এর গতিবেগটা হচ্ছে 72। যেহেতু তারা একই দিকে যাচ্ছে তাহলে আমরা জানি তাদের আপেক্ষিক গতিবেগটা কি করে বের করতে হয়? মাইনাস করে। সো তোমরা 92 থেকে যদি 72 মাইনাস করো, সরি 90 থেকে 72 মাইনাস করো, কত পাবে তুমি? 2 আছে 18, 18 আর 2 20, ইয়েস 18 কিলোমিটার পার আওয়ার। বাট এখানে মিটার রয়েছে, এখানে সেকেন্ড রয়েছে। তাহলে আমরা এই যে এত কিলোমিটার পার আওয়ার, এটাকে তো আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে কত হবে? এই যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হবে? না 5 সেকেন্ড, 5 সেকেন্ড, এত সেকেন্ড পার বা এত মিটার পার সেকেন্ড হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তাদের গতিবেগটা কিন্তু আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এবার বিষয়টা হচ্ছে সেই যে বৃত্তাকার যার কি পরিধি কত? 225। তাহলে একবারে তার কত সময় লাগবে আমরা একটু বের করে নেব। তখন তুমি 625কে ভাগ করবে 5 দিয়ে, তাহলে কত হবে? 5 125, তাই না? 5 125। তাহলে আমাদের এখানের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কেমন? পরের কোশ্চেন, 615 টাকার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা রয়েছে। তাদের মান বা তাদের মূল্যের অনুপাত যদি হয় 3 টাকা, 5 টাকা এবং 7 টাকা, তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। দেখো ভাই, এই মুদ্রার সংখ্যা নির্ণয়ের জন্য আমি এর আগেও কিন্তু অনেকগুলো ক্লাস প্রোভাইড করেছিলাম, একটা কনসেপ্ট দিয়েছিলাম। যদি মুদ্রার সংখ্যা থাকে, মুদ্রার সংখ্যাকে মুদ্রার সংখ্যা দিয়ে ভাগ করো। যদি টাকার পরিমাণ দেওয়া থাকে, টাকার পরিমাণকে টাকা দিয়ে ভাগ করো, তাহলে তোমার উত্তর এসে যাবে। তো এখানে তো মুদ্রার সংখ্যা দেওয়া আছে কতটি? না 615টি। তাহলে এটা মুদ্রা, আমরা ভাগ করব কি দিয়ে? মুদ্রার সংখ্যা দিয়ে। মুদ্রার সংখ্যা কোথায় পাবে? দেখো, 1 টাকার মুদ্রা আছে, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে। 1 টাকার মুদ্রা টোটাল হচ্ছে 3 টাকা।
তাহলে 3 টাকা যদি 1 পয়সার মুদ্রা হয় তাহলে কতগুলো মুদ্রা লাগবে? তুমি বলবে স্যার 3টে। আচ্ছা, 5 টাকা রয়েছে 50 পয়সার মুদ্রা, তাহলে 5 টাকা, দেখো 50 পয়সার দুটোতে কিন্তু 1 টাকা হয়, তাহলে 5 টাকার জন্য 10টা কয়েন লাগবে বা 10টা মুদ্রা লাগবে। এখানে দেখো 7 টাকা রয়েছে যেটা কিনা 25 পয়সার কয়েন, আমরা জানি 4টে 25 পয়সায় 1 টাকা, তাহলে 7 টাকার জন্য কতগুলো 25 পয়সা লাগবে? 4×7 = 28 টাকা। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। 615 ডিভাইডেড বাই 28, 31, 41, 41 কতবার যাবে? 41, ওকে, 41, 20, 15, 5, তাই তো, 5×4 = 20, ইয়েস 15। এই যে আমরা যেটা পেলাম ভাগ করে, এবার আমার কাজ হচ্ছে মুদ্রা বের করা 50 পয়সা। যেহেতু এই কোশ্চেনে 50 পয়সার মুদ্রা চেয়েছে, যেটাই চাক তোমার এই 15 দিয়ে কিন্তু আমরা গুণ করব। কাকে গুণ করব? 50 পয়সার যে মুদ্রা তার যে অনুপাত, তার অনুপাত কত? 10। সো 50 × 10 কত ভাই? 150। সব থেকে ইজিয়েস্ট প্রসেসটাই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। এখানে তুমি বলো তো, যদি তোমার কাছে 25 পয়সার মুদ্রা চাইতো তাহলে তখন তুমি কি করতে? তখন তোমাকে করতে হতো 15 × 28। আর যদি তোমার কাছে 1 টাকার মুদ্রা চায় তখন তোমাকে করতে হতো 15 × 3, তাহলে 3×15 = 45। তুমি এবার ক্যালকুলেশন করে দেখো, এটা যে তোমরা গুণটা করবে তাহলে এই টোটালটা করলে তোমার দেখো মুদ্রার সংখ্যা কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো পরের কোশ্চেন। চক্রবৃদ্ধি সুদের বার্ষিক হার কত হলে বার্ষিক চক্রবৃদ্ধি যার একটি মূল 2 বছরে 500 টাকা এবং 3 বছরে 700 টাকা হয়? তার মানে কি, বার্ষিক সুদের হারটা জানতে চেয়েছে যে কিছু পরিমাণ টাকা 2 বছরে 500 টাকা এবং 3 বছরে 700 টাকা হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো কিছু পরিমাণ একটা টাকা রয়েছে, ওই টাকাটা যখন 2 বছর হয়, 2 বছর পর তুমি সুদ এবং আসল মিলে 500 টাকা পাবে। ওই একই পরিমাণ টাকাটাকে যখন তুমি 3 বছর রাখবে তখন তুমি 700 টাকা পাবে, এটাই বলেছে। তাহলে ওরা জানতে চেয়েছে বলো তো তুমি রেট অফ ইন্টারেস্ট কত। এখানে কিন্তু আমরা প্রিন্সিপালটা জানি না, কি করে করবে? দেখো ভাই, এই যে 2 বছর শেষে যে টাকাটা পেয়েছো, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে প্রিন্সিপাল, এটা হচ্ছে তোমার অ্যামাউন্ট 2 বছর পরে। তাহলে তারপর যখন আবার টাকাটাকে আমরা ইনভেস্ট করলাম বা খাটাবো পরের বছরের জন্য, তখন কিন্তু এটা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল, এটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। তাহলে দেখো, প্রিন্সিপাল 500 টাকা, অ্যামাউন্ট 700 টাকা, তুমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছো? তুমি মাত্র ইন্টারেস্ট পেয়েছো 200 টাকার জন্য। এই 200 টাকাটা কার জন্য? এই 500 টাকার জন্যই তো তুমি পেয়েছো। সো লেখো যে স্যার 500 টাকার জন্য 200 টাকা পেলাম। কিন্তু আমরা রেট অফ ইন্টারেস্ট তো শতকরার জন্য বের করি, তাহলে শতকরা কত হবে? এই 2 শূন্য কাটো, 5×40 = 200। অপশন সি উত্তর। পরের কোশ্চেন। একজন ব্যক্তি 75 কিলোমিটার বেগে 4 ঘন্টা এবং পরবর্তী 6 ঘন্টা 90 কিলোমিটার বেগে গাড়ি চালান, পুরো যাত্রার গড় গতিবেগ কত? তাহলে দেখো, তিনি প্রথম 75 কিলোমিটার যাচ্ছেন 4 ঘন্টায়, 75 কিলোমিটার করে, আবার আহ, পরবর্তী 6 ঘন্টা যাচ্ছেন 90 কিলোমিটার। তাহলে কতটা দূরত্ব আমরা এখান থেকে পেয়ে যাব? 4×75 কত হবে? 75×300, 75×150, 300, 300, এটা কত হবে? 6×9 = 54। টোটাল কত হবে? 540, সরি 840। এটা হচ্ছে কি দূরত্ব। আচ্ছা, তাহলে টোটাল টাইম কত লেগেছে? 4 ঘন্টা আর হচ্ছে 6 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে কি ওরা চেয়েছে গতি, স্পিড। স্পিড কি করে বের করো তোমরা? ডিস্টেন্স বাই টাইম। ভাই ডিস্টেন্স হচ্ছে 840 আর টাইম তো হচ্ছে 10, ডিভাইডেড করলে কত হবে ভাই? 84। তো কোথায় আছে? অপশান এতে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো জিডির ক্ষেত্রে প্রত্যেকটা শিফটে 20টা করে কোশ্চেন থাকে, আমি 10টা করে কোশ্চেন এনেছি তোমাদের জন্য। তোমরা এই সেটগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের জিডি এক্সাম অবধি যদি এই সেটগুলোকে কভার করে নিতে পারো, ভাই অনেক কোশ্চেন কমন পাবে, এইটুকু ভরসা রাখতে পারো। ওকে, তো যাই হোক, আমি আর ভিডিওটি বেশি লং করছি না, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। চলো। পুলিশ 150 মিটার দূর থেকে একজন চোরকে লক্ষ্য করেছে। চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে তাড়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 11 কিলোমিটার/ঘন্টা এবং 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে দৌড়ায়। 6 মিনিট পর তাদের মধ্যে কত দূরত্ব হবে? ওকে, সময় এবং দূরত্ব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো, তো যেহেতু তারা একই দিকে দৌড়াচ্ছে, চোর যেদিকে যাচ্ছে
পুলিশও সেই দিকে যাচ্ছে, তাই না? তাহলে একই দিকে গেলে আমরা জানি তখন তাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কি করতে হয় না, মাইনাস করে বের করতে হয়। তাহলে তাদের যে গতিবেগটা রিলেটিভ স্পিড আমরা একটু বের করে নেব। তাহলে কত হবে, 12 মাইনাস 11 ইকুয়াল টু হচ্ছে 1, কি 1 কিলোমিটার/আওয়ার। এবার এখানে দেখো যেহেতু দূরত্বটা মিটারে দেওয়া আছে, উত্তরও কিন্তু মিটার দেওয়া আছে, আবার এখানে দেখো সেকেন্ড না, এখানে কিন্তু মিনিট আছে। একটা কাজ করি, আমরা এই 1 কিলোমিটার/আওয়ারকে যদি আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হবে? দেখো যখন আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করি কত দিয়ে গুণ করি? আমরা 5/18 দিয়ে গুণ করি, রাইট? আমরা 5/18 দিয়ে গুণ করি। কিন্তু কত মিনিট পরের দূরত্ব জানতে চেয়েছে, 6 মিনিট পর। তাহলে আমি দেখে নেব যে 6 মিনিটে সে কতটা দূরত্ব আগে অতিক্রম করছে। আগে আমরা একটু এটা বের করে নেব, পুলিশ দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো পুলিশ 6 মিনিটে কতটা যাবে? দেখো 1 মিনিট ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড, কিন্তু এখানে 6 মিনিট, তাহলে 6 মিনিট ইকুয়াল টু 360 সেকেন্ড। আমি একবারে বের করে নিচ্ছি যে পুলিশ কতটা যাচ্ছে। ওকে, যে পুলিশ কতটা যাচ্ছে, তাহলে কত হবে? 18, 20, 5, 20, 100। তাহলে এই 100 কি 100 মিটার। ওকে, কিন্তু কোশ্চেনে কি চাওয়া হয়েছে যে 6 মিনিট পর তাদের মধ্যে যে দূরত্বটা, তাহলে এটা তো পুলিশ দ্বারা অতিক্রান্ত দূরত্ব। আর এখানে বলে দিয়েছে যে একজন পুলিশ 150 মিটার দূর থেকে, তাহলে 150 মিটার পেছনে রয়েছে, আর পুলিশ যাচ্ছে কতটা, 100 মিটার। তাহলে তাদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা কত হবে? তখন তুমি করবে 150 মাইনাস 100 ইকুয়াল টু 50 মিটার। এই যে অপশন সি হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন। রবি প্রতিটি বাইক 42,188 টাকা করে বিক্রি করেছে। ওকে ফাইন। একটি বাইকে সে 20% লাভ করেছে, অন্যটিতে 20% ক্ষতি করেছে বা ক্ষতি হয়েছে। তার সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো আমরা জানি যখন কোনো একটি ক্ষেত্রে তিনি লাভ করেন এবং অপর একটি ক্ষেত্রে তিনি যদি ক্ষতি করেন, বা দুটোতেই যদি ক্ষতি হতো বা দুটোতেই যদি লাভ হতো, সেখানে আমরা একটা সূত্র ব্যবহার করে, কি সূত্র আশা করি তোমরা অনেকেই হয়তো জানো, আমি বেসিক সূত্রটা দিয়ে দিচ্ছি। এই যে এই সূত্র, রাইট? তাহলে এই সূত্র অনুযায়ী করতে পারি, বা আমরা এই সূত্রতেও করতে পারি, যখন একই সংখ্যাটা থাকে, একই সংখ্যা, যত লাভ, যত পার্সেন্টেজটা থাকবে সেম পার্সেন্টেজ যদি থাকে, লাভ ততটাই যদি ক্ষতি হয়, আমরা x² / 100 করতে পারি। এক্স বলতে এই যে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, আর এখানে এক্স বলতে এই 20, এই ওয়াই বলতে এই 20, একই প্রসেস। তো যেহেতু প্রথমে লাভ করেছে তাই আমি প্লাস লিখবো, যেহেতু পরে লস হয়েছে তাই মাইনাস লিখবো। এই প্লাস মাইনাসে মাইনাস, দেখো দুটো প্রসেস যে কোনো ভাবে করতে পারো, এখানে মাইনাস চলে আসছে, তাহলে আমরা বলতে পারি এটা ক্ষতি হয়েছে, 4% ক্ষতি। এই ফরম্যাটে করলে কি হবে, x², অর্থাৎ 20² 20² বাই হচ্ছে 100, 20² দ্যাট মিন কত, 400 বাই হচ্ছে 100, কাটলে কত হবে, কাটলে 4 আসবে। আর এটা কিন্তু অলওয়েজ ক্ষতি হয়। ওকে, এটা অলওয়েজ ক্ষতি, আবার লাভ ক্লিক করবে না কেউ। তাহলে আমাদের এইভাবে করলেও কিন্তু 4% আসবে, আর এই 4%টা ক্ষতি হিসাবেই তোমাকে ধরতে হবে। ওকে, পরের কোশ্চেন। একটা গোলকের ব্যাস বলে দিয়েছে 21 সেন্টিমিটার, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো আগে জানতে হবে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে সূত্রটি কি, আমরা জানি 4πr², তাই তো? এবার এই 4 তো বসিয়ে দিলাম, আর পাইয়ের মান কত, 22/7। এবার আর আর হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু কোশ্চেনে তো দেওয়া আছে ব্যাস। তাহলে ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়, তাকে বাই 2 করতে হয়। তাহলে আমরা এখানে একবারে বাই 2 করে দেব, তাই না? এবার এটা r², তাহলে আবার তোমাকে লিখতে হবে 21/2। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের উত্তর কিন্তু চলে আসবে। তো এটা একটু দেখি আমরা, 2 2 4, এই 4 কেটে গেল। এবার দেখো 21 21 22 গুণ করলে কত হবে, আমরা ক্যালকুলেশনটা একবারে করছি। কত আসবে, ধরো 441, তাই না? 21 21 তো 441 হয়। 441 ইন্টু কত, 21 ডিভাইডেড কত, 7। ও আচ্ছা, এটা তো কেটে যাবে, তাহলে কত হবে, 3 × 3, কিছু কি ভুল হলো নাকি আমাদের, 3 × 21, তাই তো? সরি, একটু ভুল করলাম, 21 21 করবো না, তাহলে তো ভুল হয়ে যাচ্ছে, এক্সট্রিমলি সরি। আমরা আর একটু ছোট করে নিই কাটাকাটি করে।
এই 7 দিয়ে 21কে কাটলে 3 হয়, তাহলে এবার কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 ইন্টু 21। এবার উত্তরটা চলে আসবে, দেখো গুণ করলে অ্যাটলিস্ট ইউনিট ডিজিট 6 হবে। তো 6 কোথায় আছে? আমি আর কমপ্লিটলি গুণ করব না, এখানে 6 নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে। সো অপশন বি হবে। তোমরা এটাকে গুণ করো, দেখো এটাই আসবে, আমি আর করলাম না। অর্থাৎ আনুমানিকের ধারণা থাকলে বা ইউনিট ডিজিটের ধারণা থাকলে কিন্তু তোমরা অনেক সহজে উত্তর করতে পারবে। কোশ্চেন 4, 5টা কিনুন, 3টে বিনামূল্যে পান, তাহলে তোমাকে কতটা ছাড় দেওয়া হয়েছে? খুব সুন্দর কোশ্চেন। দেখো ভাই, 3টা বিনামূল্যে দেব, ঠিক আছে, কিন্তু ওই 3টে আমি তো বিনামূল্যে পাইনি, আমি কিনেছিলাম। আমি যখন তোমাকে দেব, তুমি দেখছো তুমি ফ্রিতে পাচ্ছ। আলটিমেটলি আমি কিন্তু সেই 3টের দাম এই 5টা যখন দিচ্ছি না, এখানেই অ্যাড করে নিচ্ছি। তাহলে আসলে আমি তোমাকে টোটাল কতগুলো দিচ্ছি? এই 5টা তো দেব, আরো 3টে তোমাকে দিচ্ছি, যেটা ফ্রিতে হোক তবু তো দিচ্ছি আমি। তাহলে টোটাল কতগুলো দিলাম? তুমি বলবে স্যার তাহলে তো আপনি টোটাল আমাকে 8টা দিয়েছেন। আচ্ছা, এই যে 8টা, বলো তো এই 8টার মধ্যে তোমাকে কতগুলো আমি ফ্রিতে দিচ্ছি? 8টার মধ্যে 3টে ফ্রিতে দিচ্ছি, এই যে 8-এ 3 ফ্রি দিচ্ছি। তাহলে শতকরা কত? শতকরা কত? 4 দিয়ে দিলে 2, 4 দিয়ে দিলে 25, 3 25-এ 75 বাই 2, তাহলে কত হবে? 37.5, 37.5 শেষ। বুঝেছো? পরের কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধিতে 2 বছরে 22,500 টাকায় যদি সুদের হার প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরের জন্য 8% হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করো। দেখো কোশ্চেনটা আমি দুটো ভাবে তোমাদেরকে করে দেখাবো। সবার প্রথমে আমাদের বাংলা প্রসেস, যেটা আমরা প্রত্যেকে করি, যে আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু, সরি অ্যামাউন্ট ইকুয়াল টু লিখবো না, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু লিখি একবারে। কারণ সিআই ইকুয়াল টু কি? অ্যামাউন্ট ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস প্রিন্সিপাল, রাইট? তাহলে এই সূত্রে যদি আমরা বসাই কি হবে? এখানে দেখো, আচ্ছা এটা অ্যামাউন্ট নয়, এটা প্রিন্সিপাল। ওকে, এবার ঠিক আছে, প্রিন্সিপাল প্লাস, ভুল লিখেছি, পি প্লাস। ওকে, পি প্লাস। আচ্ছা, সূত্রটাকে আমি আরেকবার লিখে দিচ্ছি। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলেছি সূত্রটা? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা এটা ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, মাইনাস করব পি, তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসবে। তাহলে এবার আমরা এখানে কি করব? 22,500 লিখবো, ইন্টু 100, 100কে 100, তার সাথে এই 8% অ্যাড করতে হবে, তাহলে আমি একবারে লিখতে পারি 105/100। আবার কত? 8%, তো আমি এখানটা লিখবো 108/100 মাইনাস পি। এই পি কত? 22,500। পি হচ্ছে 22,500। ভাই এটা তুমি ক্যালকুলেশন করো, করে তুমি তোমার উত্তর বের করতে পারবে। ঠিক আছে, এটা নিজে করো, ক্যালকুলেশনটা আমি আর করছি না, আমি আর একটা প্রসেসে অঙ্কটা করব। দেখো প্রথম বছর আমরা বের করে নেব ফার্স্ট ইয়ার কত? এই যে 22,500 টাকার জন্য 5% সে ইন্টারেস্ট পাবে। তাহলে দেখো এই যে 5% ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/20। তাহলে প্রথম বছরে সে এই 22,500 টাকার কি 20 ভাগের 1 ভাগ পাবে ইন্টারেস্ট। ভালো করে বুঝবে। তাহলে কত হবে? আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এই শূন্য এই শূন্য কেটে যাবে, তাহলে 2 দিয়ে যদি 2250-কে ভাগ করি, 1125 টাকা হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বছরে। তাহলে এটা হয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু একটু জটিল হবে। এর পরের বছর, এটা হচ্ছে প্রথম বছরে যে 5%, দ্বিতীয় বছরে কত? 8%। 8% দ্যাট মিন কত? 8, আমরা 4 দিয়ে কাটলে 2 হবে, 4 দিয়ে কাটলে 4, 25 হবে, রাইট? 25/12। তাহলে এই যে 22,500 টাকার এত পার্সেন্ট আমরা বের করে নেব। তাহলে 22,000, এই যে 500, তাহলে এই 25 দিয়ে কাটলে কত হবে? 25, 9, তাহলে 900, 900 দুগুনি 1800, 1800। কিন্তু এখানে আরো একটা টাকা আছে, কোন টাকা বলো তো? দেখো আরো হচ্ছে এই যে 1125 এই টাকার, তাহলে এই 1125 টাকার, এই 1125 টাকার সে আরো কিন্তু পাবে এটা। তাহলে 25 দিয়ে কাটলে কত হয়? 4 25-এ 100,
5 25 45 দুগুণে 90, তাহলে এই হবে টোটাল। আমরা এবার টোটালটাকে যোগ করব। দেখো তাহলে এখানে কত আসবে, এই 90 কিন্তু এর সাথে যোগ হবে কারণ কম্পোনেন্টারে চেয়েছি, তাহলে 90টাকে আমি পাশে, এটা তো বের করার সুবিধার্থে লিখলাম, আমি এখানে লিখে একটু যদি যোগ করি তাহলে শেষে থাকবে 5, 9 আর 2 11, 1 হাতে আছে 1, 8 আর 1 9 আর 1 10 0 হাতে আছে 1 2 3, 3015, এই যে অপশন এ। দেখো এই ক্যালকুলেশনের থেকে এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই সহজ এবং বেস্ট, আই থিঙ্ক এটা কিন্তু বেস্ট প্রসেস। কোশ্চেন নাম্বার 6, একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয়মূল্যের চেয়ে 50%, 50% বেশি চিহ্নিত করে এবং 30% তিনি ছাড় দেন, তাহলে লাভের শতাংশ কত? দেখো কি করে আমরা করব। ধরো এটা হচ্ছে তার সিপি, ভালো করে একটু বুঝবে, ক্রয় মূল্যের চেয়ে 50% বাড়িয়ে রেখেছে, তাহলে সিপি যদি 100 টাকা ধরি তাহলে মার্ক প্রাইসটা কত হবে? মার্ক প্রাইসটা 50% বেশি, তাহলে আমরা এটাকে 150 লিখে দিতে পারি। এবার তিনি কি করবেন? বিক্রি করবেন। কিভাবে? 30% ছাড় দিচ্ছেন, এই যে এসপি। তাহলে এই বিক্রি করার সময় যে ছাড় দেয় এটা কার উপর? এই 150 টাকার উপরে তিনি ছাড় দেবেন। কত শতাংশ? না 30%। 150 টাকার 30% কত? 3 15 45, 45 টাকা। তাহলে 150 টাকার জিনিসটা 45 টাকা যদি লেস করে, 45 টাকা যদি লেস করে তাহলে কত টাকায় বিক্রি করবে? 105 টাকায় তিনি বিক্রি করছেন। তুমি দেখো তোমার কেনা দাম হচ্ছে 100 টাকা, তুমি বিক্রি করছো 105 টাকা, তাহলে তুমি কত লাভ করছো? তুমি বলবে স্যার 5 টাকা, অর্থাৎ শতকরা 5% তুমি লাভ করছো। সো এখান থেকে অপশন ডি তুমি উত্তর করতে পারো। ওকে, পরের কোশ্চেন, যদি 15 ঘন্টায় 18 জন শ্রমিক একটি রাস্তা তৈরি করতে পারে তাহলে 9 ঘন্টায় একই রাস্তা তৈরি করতে আরো কতজন শ্রমিকের প্রয়োজন? তো এই ঐকিক নিয়ম বা ত্রৈমাসিক নিয়মের অঙ্কগুলো করার জন্য আমরা একটা সূত্র জানি, M1D1T1/W1 ইকুয়াল টু, আগে সূত্রটা জাস্ট একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এবার আমরা মান বসাবো, যার ভ্যালু দেওয়া থাকবে সেটাই তো বসাবো। তাহলে এত ঘন্টা টাইম দেওয়া আছে, 15 ঘন্টায় 18 জন, ওকে, ইকুয়াল টু 9 ঘন্টায় কত, আরো কত জন, তার মানে আমরা এখানে M2টা বের করব। তাহলে ক্যালকুলেশন করে কত হবে? দেখো M2 ইকুয়াল টু আসবে 30 জন। তাহলে তুমি কি বলবে যে 30 জন লাগবে? না, টোটাল 30 জন লাগবে, বাট এখানে তো 18 জন রয়েছে, ওরা জানতে চেয়েছে আরো কতজন। এই কোশ্চেনটা কিন্তু তোমরা মিস্টেক করে ফেলতে পারো, এই 30 দেখে কেউ 30 করবে না, কারণ এখানে আরো কতজন বলেছে, তাহলে টোটাল 30 জন লাগবে, কিন্তু অলরেডি তো 18 জন আছে, তাহলে আরো লাগবে। এই যে অনেক সময় সহজ কোশ্চেন আমরা ভুল করে ফেলি, আরো লাগবে কত? এই 30 মাইনাস 18 ইকুয়াল টু হচ্ছে 12 জন। সো এখান থেকে তোমাকে অপশন সি টিক করতে হবে। পরের কোশ্চেন, একজন ব্যাটসম্যান তার 13তম ইনিংসে 85 রান করে এবং সেখানে তার গড় রান 5 করে বৃদ্ধি পায়, তাহলে 13তম ইনিংসের পর তার রান গড় কত হয়েছে? দেখো তার যে 5 রান করে বেড়েছে, তিনি এই যে 13তম যে ইনিংসটা খেলেছেন এখানে তিনি 85 রান করেছেন। এই এই 13তম ম্যাচে তিনি 85 রান করাতে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। গড় রান বলতে কি, তার আগে আরো যে 12টা ম্যাচ তিনি খেলেছেন সেখানে, তাহলে এটার ক্ষেত্রে আমি ওই বাড়ানোটা ধরছি না, এখানে 85 রান করেছে, আমি ধরে নেই এখানে 85 করাতে তার ওই আগের যে 12টা ম্যাচ তিনি খেলেছেন সেখানে 5 করে তার গড় রান বেড়েছে, তাহলে সেখানে আমি এখান থেকে কিছু রান দিয়ে দিচ্ছি, তাহলে 5 12 60, তাহলে 60 রান তো চলে গেছে, কিন্তু এখানে আছে 85 রান, তাহলে আমরা এই দুটোকে যদি মাইনাস করি তাহলে কত হবে? এটাই থাকবে আমার 13তম ইনিংসের গড়, তাহলে 85 মাইনাস 60 কত হবে? 25, তাহলে 25, যে 25 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, নেক্সট, 20 জন পুরুষ 6 দিনে 520 টাকা উপার্জন করতে পারে, তাহলে 18 জন পুরুষ 10 দিনে কত টাকা পারবে? দেখো আমরা এই কোশ্চেনটা দুটো ভাবে করতে পারি। 20 জন পুরুষ 6 দিনের কথা বলা রয়েছে, আমি যদি এরকম ভাবি যে 20 জন পুরুষ 6 দিন না করে একদিনে যদি আরো ধরি, তাহলে পুরুষ সংখ্যা বাড়াতে হবে, তার মানে আমি এইভাবে বলবো 6 20 120, তাহলে 120 জন পুরুষ কত টাকা আর্নিং করে? আমি একবারে লিখে দিচ্ছি যে 520 টাকা আর্নিং করে একদিন। এবার আর দিনটাকে আমরা সমান করে নিচ্ছি, তাহলে এখানে দেখো 18 জন পুরুষ 10 দিনে বলেছে, তাহলে আমি একবারে 18 10 180 জন পুরুষ একদিনে ভাবতে পারি, তাহলে কত করবে? তো সে তুমি দেখো এইভাবে অঙ্কটাকে সলভ করতেই পারো, 180 বাই 120,
তাহলে কত হবে ক্যালকুলেশন করো। আহ, এই শূন্য এই শূন্য, এটা দিয়ে এটাকে কাটলে 12 15 180, 5 দুগুনি 10, কত হবে 52 ইন্টু 15 যদি করি, 5 দুগুনি 10, 5 5 25, আর 2 ওকে 2, 25 26 27, আর হচ্ছে 1 28, হাতে আছে 2, 5 ওকে 5 আর 2 7, দেখো 780 টাকা। এটা করতে পারো, বা তুমি এইভাবে করতে পারো যে M1D1T1 এর যে কনসেপ্ট জানো, তাহলে 20 জন পুরুষ, এই যে 6 দিনে কত টাকা, আমরা টাকা পয়সা যা আছে সব ডাব্লু ধরেছি, তাই না? এখানে তুমি লেখো 18 ইন্টু 10 বাই কি, এখানে W2, তুমি W2 বের করো, তোমার উত্তর চলে আসবে। ওকে, চলো আমাদের নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন কি আছে। ঋষভ 132 টাকায় 3টি শার্ট কিনেছে এবং 200 টাকায় 5টি শার্ট বিক্রি করেছে, তার লাভ বা ক্ষতির শতাংশ। দেখো সে কিনেছে, তিনটা কিনেছে 252 টাকায়, তাহলে একটা কত টাকায় কিনেছে, তাহলে আমরা লিখবো 1 সিপি, মানে একটার সিপি কেনা দাম 252/3, 3 8 24, 3 8 24, 3 4 12। আচ্ছা, একটার এসপি বিক্রয় মূল্য কত, একটা 200 টাকা, 5টা, তাহলে এক একটার দাম হচ্ছে 40 টাকা। কত টাকা লাভ করেছো, 44 লাভ করেছো। তাহলে তোমার প্রফিট পার্সেন্টেজ কত, 44, কত টাকার জন্য, 84 টাকার জন্য। তাহলে শতকরা কত হবে, চলো ক্যালকুলেশন করো। 2 দিয়ে দিলে আচ্ছা 4 দিয়ে তো দিতে পারি, 4 2 4 1, 4 দিয়ে দিলে 11। আচ্ছা এবার তো পয়েন্ট আসবে, তাই তো 1100, সরি 1100/21, 21 মিনিমাম কতবার যাবে, 21 5 বার তো মিনিমাম যাবে। দেখো 5, ওকে 5, 5 দুগুনি 10, 105, বাকিগুলো দিলে বেশি হয়ে যাচ্ছে। দেখো আবারও তোমাকে বলছি, অ্যাপ্রক্সিমেশনের ধারণা থাকলে না ভাই ক্যালকুলেশন করতে হয় না। তোমরা ভাববে স্যার 1100-কে 21 দিয়ে ভাগ করা টাফ, এই যে দেখো এই 21 দিয়ে তুমি অ্যাটলিস্ট 105-কে যখন ভাগ করবে 5 বার যাবে, তাহলে প্রথম সংখ্যাটা 5 হবে, প্রথমে 5 হবে, এই যে 5 আছে রে ভাই। এই যে অপশন বলা হয়েছে 10 মিটার দৈর্ঘ্য, 6 মিটার প্রস্থ এবং 8 মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার ঘরে রাখা যেতে পারে এমন একটি রডের সর্বাধিক দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। তো দেখো একটা ঘরে সর্বাধিক দৈর্ঘ্যের যে বস্তুটা আমরা রাখতে পারি, সেটা আসলে কি, সেটা হলো ওই ঘরের যে কর্ণটা, ওই ঘরের যে ডায়াগোনাল, ওই ডায়াগোনালের সমান। তাহলে আমরা বুঝতে পারছি যে আয়তঘনকার যে ঘরের কথা বলা হয়েছে, আমরা যদি সেই ঘরের কর্ণটা মেজার করতে পারি, তাহলে আমরা বলে দেব যে আসলে ওই ঘরে সর্বাধিক যে রডটি রাখা যেতে পারে সেই রডের দৈর্ঘ্য কত। এবার ওই আয়তঘনকার ঘরের যে কর্ণ, ওই কর্ণ বের করার জন্য একটা সূত্র আমরা জানি, যে কর্ণ ইকুয়াল টু হচ্ছে কি, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ওকে, উচ্চতা স্কোয়ার। এবার আমরা এখানে শুধুমাত্র মানগুলো বসিয়ে দেব। দেখো 10-এর স্কোয়ার করলে কত হবে, একবারে যদি আমি বসিয়ে দিই 100। আচ্ছা প্রস্থ কত আছে 6, তাহলে 6-এর স্কোয়ার করলে কত হবে 36। আচ্ছা তারপরে উচ্চতা কত হচ্ছে 8, তাহলে 8-এর স্কোয়ার করলে কত হবে 64। আচ্ছা টোটাল কত হবে, দেখো 100 আর 64 200, তাহলে আমরা এখানে 200 পেলাম, কিন্তু দেখো অপশানে তো কোথাও 200 নেই, তাহলে কি করে করব, আমরা 200-কে এইভাবে লিখতে পারি, দেখো 10 × 10 × 2, তাহলে আমরা জানি প্রতি দুটো করে সংখ্যার জন্য রুটের বাইরে একটি সংখ্যা বেরিয়ে আসে, তাহলে আমরা 10√2 লিখতে পারি। কোথায় আছে, দেখো অপশন সিতে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বললো, একজন সাইকেল চালক 2 ঘন্টা 30 মিনিটে 20 মাইল পথ এবং 1 ঘন্টা 15 মিনিটে 10 মাইল পথ যাত্রা করেন, তাহলে মাইল প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত হবে নির্ণয় করতে হবে। তো কিভাবে করব, দেখো গড় গতিবেগ, আমরা গতিবেগ নির্ণয়ের যে সূত্র, গতিবেগ বেগ, বেগ কি করে আমরা বের করি, গতিবেগ দেখো টোটাল দূরত্ব, রাইট, দূরত্ব বাই হচ্ছে সময়, দূরত্ব বাই সময়, তবেই তো আমরা গতিবেগ পাবো। আচ্ছা বলো তো এখানে টোটাল যে দূরত্বটা, এই দূরত্বটা কত, এখানে দেখলাম 20 মাইল আর এখানে হচ্ছে 10 মাইল, তাহলে দূরত্বটা কত হবে, টোটাল হচ্ছে 30 মাইল, আমি লিখে দিলাম 30 মাইল। সময়টা কত, এখানে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট আর এখানে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। তো 3 ঘন্টা 45 মিনিটকে আমি কিভাবে লিখবো, দেখো 3 ঘন্টা 45 মিনিট, এই যে 45 বাই আমি 60 করে দিলাম, ঘন্টায় কনভার্ট করে নিচ্ছি, তাহলে 15 দিয়ে দিলে 3, 15 দিয়ে দিলে 4, কত হবে
তিন চারে 12 আর 3 15, এই যে 15 বাই হচ্ছে 4, সো এখানটায় লিখে দাও 15 বাই 4। ক্যালকুলেশন করলে কত হবে? 30 ইন্টু 4 বাই 15, তাহলে 15 দিয়ে কাটলে 2 আর 4 দুগুণি 8, তাহলে এখানে কিন্তু আমার উত্তর চলে এসছে। কত হবে না 8 মাইল। আচ্ছা, আমাদের কোশ্চেন নাম্বার 3 দেখো, সাক্ষী ও কোমল একসঙ্গে 10 দিনে একটি কাজ করতে পারে। কোমল একা 20 দিনে কাজটি শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু সাক্ষী 3 দিন পর কাজ ছেড়ে দেয় এবং কোমল একাই বাকি কাজ করে। তাহলে মোট কতদিন কাজ শেষ হয়েছে, মোট কতদিনে কাজটি শেষ হয়েছে? তাহলে দেখো আমরা লিখব যে প্রথমে সাক্ষী ও কোমল একসাথে 10 দিনে একটা কাজ করতে পারে। ওকে, আর এখানে কি বললো সরি, কোমল একা করে 22 দিনে। তো আমরা এখানটা লিখে নেব যে সাক্ষী অ্যান্ড কোমল একটা কাজ করে 10 দিনে, আর এখানে বলা হয়েছে কোমল কাজটা করে 22 দিনে। তো সবার প্রথমে আমরা একটু দেখে নেব যে টোটাল যে কাজের পরিমাণ, এই কাজের পরিমাণটা কত। এটা কি করে পাবো আমরা? এলসিএম করলে, এলসিএম করে তাহলে 10 আর 22-এর এলসিএম কত হবে? তোমার 22 দুগুণে 44, তুমি 110 করে দাও, তাহলে কত হবে? 11 10-এ 110, আর এটা হচ্ছে 5 22-এ 110। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো তুমি, যে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 3 দিন সাক্ষী 3 দিন পর কাজ ছেড়ে দেয়। তাহলে 3 দিন কিন্তু তারা দুজনে একত্রে কাজ করেছে। তাহলে আমি একটা কাজ করব, যে তারা দুজনে মিলে, এই যে দুজনে তো একত্রে 10 ইউনিট কাজ করে, তাহলে 3 দিন তারা কাজ করেছে। আচ্ছা, 3 দিনে কত কাজ হবে? তুমি বলবে স্যার 3 11 33 ইউনিট। মোট কাজ হচ্ছে 110, তার থেকে তুমি এই 33 ইউনিট বাদ দিয়ে দাও, কত থাকলো? 3 আছে 10-এর সমান 7, হাতে 1, একে আর হচ্ছে 3-এ 4, 4 আছে 11-এর সমান 4 আছে 11-এর সমান 7, তাহলে 77। এবার এখানে বিষয়টা হচ্ছে এই যে বাকি কাজ, তাহলে এই 77 এটাই হচ্ছে তোমার বাকি কাজ। এবার কি বলেছে, তাহলে এখন যে কাজটা, এই কাজটা কে করবে? এই কাজটা তো করবে তোমার তোমার এই কোমল, কারণ সাক্ষী তো এবার চলে গেছে। তাহলে কোমল কত দিনে করবে? কোমল এক এক দিনে করে 5 ইউনিট। তাহলে এই যে 77 ইউনিট, তাহলে 5 দিয়ে যদি আমরা ডিভাইডেড করি কত হবে? তুমি বলবে স্যার 5 তো 5 14, 5 15 75, 5 15 75, আর 5 15 এই যে 2। কিন্তু এখানে বলা হয়েছে মোট কতদিন কাজ শেষ হয়েছে, মোট কতদিন। তাহলে মোট বলতে কি, তারা আগে তো 3 দিন কাজ করেছে, তাহলে আমরা এই যে 15-এর সাথে আরো 3 যোগ করে দেব। তাহলে কত হবে? 15 আর 3-এ 18, 18, 18। দেখো এই যে উত্তর এসে গেছে। এবার তুমি বলবে স্যার আপনি তো এটা করলেন, এটা তো অপশনে নেই। আছে, কোথায় আছে? দেখো ভাই, 5 18 90 আর 2 92, ওরা একবারে লিখেছে। দেখো 92/5 কোথায় আছে? এই যে অপশন বিতে আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকের কোশ্চেনগুলো বেশ স্ট্যান্ডার্ড রয়েছে। প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করো ভাই, এইভাবে প্র্যাকটিস করো। আপকামিং দেখো ফুডের ক্ষেত্রে 50টা ম্যাথ থাকবে, কখনোই এটা আশা করবে না যে খুব সহজ অঙ্ক থাকবে, ঠিক আছে? ক্লার্কশিপের ক্ষেত্রে 30টা ম্যাথ থাকবে, মিসলিনিয়াসের ক্ষেত্রে 25টা ম্যাথ থাকবে, ডাব্লিউবিপির ক্ষেত্রে 25টা ম্যাথ থাকছে। তো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ম্যাথমেটিক্সটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো পরের কোশ্চেন, গীতা এবং রাধার টাকার অনুপাত বলে দিয়েছে। আমরা একটু লিখে নেব, এই গীতা আর হচ্ছে রাধা, তাদের কি অনুপাত? তাদের অনুপাতটা হচ্ছে 7:15। আবার কি বলা হয়েছে? রাধা ও সবিতা, এই রাধা ও সবিতা তাদের অনুপাত কি? তাদের অনুপাত হচ্ছে 7:16। ওকে, এবার যদি গীতার কাছে 980 টাকা থাকে, তাহলে সবার প্রথমে আমরা যেটা করব, যে তাদের যে অনুপাতটাকে আমরা একটু ঠিক করে লিখে নেব। যে তিনজনের যে অনুপাত, দেখো ভাই এখানে এটা ফাঁকা মিসিং আছে, রাইট? এখানে এটা মিসিং। আমরা অনুপাত যখন বের করি, কি করে বের করি? যেই সংখ্যাটা ঘর বা সংখ্যা মিসিং, ঠিক তার আগের সংখ্যা আমরা বসিয়ে দিই। তাহলে এখানে আমরা 7 বসাবো, এখানে আমরা কত বসাবো? এখানে আমরা 15 বসাবো। তাহলে এই অবধি তো হলো। এবার আমরা তাদের অনুপাতটা বের করব। অনুপাত কি করে আসবে? আমরা গুণ করব। তাহলে 7 7 49। ওকে, 7 15 105। আচ্ছা, 15 ইন্টু 16 কত? 15 16 হচ্ছে 240। এই যে লিখে দিলাম 240। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে গীতার কাছে নাকি 980 টাকা আছে। আরে ভাই, গীতা তো হচ্ছে এখানে 49 ইউনিট, তাহলে আমরা বলতে পারি 49 ইউনিট ইকুয়াল টু হচ্ছে
কত 980 এর কত গুণ না আমরা দেখতেই পাচ্ছি 49 দুগুণে হচ্ছে 98 20 গুণ। ওরা জানতে চেয়েছে সবিতার কত টাকা, তা সবিতার হচ্ছে 240 ইউনিট, তাহলে এর সাথে তুমি কত গুণ করবে 20, তাহলে 24 দুগুণে কত 48 আর এই 2 শূন্য, তাহলে কত টাকা না 4800 টাকা। অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ওকে, পরের কোশ্চেন। একটি দ্রুতগামী লোকাল ট্রেন 60 কিলোমিটার যাত্রার জন্য একটি ধীরগতির লোকাল ট্রেনের চেয়ে 30 মিনিট কম সময় নেয়। ধীরগতির লোকাল ট্রেনের গতি যদি দ্রুতগামী লোকাল ট্রেনের গতির চেয়ে 20 কিলোমিটার/ঘন্টা কম হয়, তাহলে ধীরগতি লোকাল ট্রেনটির গতিবেগ কত? সময় এবং দূরত্ব চ্যাপ্টারের একটি কোশ্চেন। এবার বিষয়টা হচ্ছে এখানে তো আমরা জানি না না যে কার গতিবেগটা কত, কিন্তু আমরা এইটুকু জানি একজনের থেকে আরেকজনের গতিবেগটা 20 কিলোমিটার কম। তো তুমি যদি এই যে ধীর গতি যেটা যেটা স্লো, সেটাই যদি তুমি গতিবেগটা এক্স ধরো, তাহলে যেটা দ্রুত, তাহলে যেটা এই যে দ্রুত, এই দ্রুতগামীটা কত হবে? এই দ্রুতটা হবে তার থেকে 20 বেশি, এই যে 20 বেশি, তাহলে আমরা দ্রুতটার ক্ষেত্রে লিখতে পারি x+20। দেখো দুটোর গতিবেগ কিন্তু আমরা পেয়ে গেছি। এবার কথা হচ্ছে যে দূরত্ব কত? দূরত্বটা হচ্ছে দেখো একটি লোকাল ট্রেন 60 কিলোমিটার, তাহলে দূরত্বটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি 60 কিলোমিটার। তাহলে দেখো এই যে 60 কিলোমিটার এখানটায় লিখি, এই 60 কিলোমিটার, তাহলে প্রথমে সে কত গতিবেগে যাচ্ছে? এক্স কিলোমিটার বেগে যাচ্ছে। এটা কেন লিখলাম? দেখো টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, সো এখানটা লিখলাম। আবার লিখবো কেন? যখন সে স্লো তার থেকে 20 কিলোমিটার কম যায়, দূরত্বটা তো একই 60, আর গতিবেগটা কত? এক্স প্লাস হচ্ছে 20, এটা তো আমরা লিখে দিয়েছি। এবার দেখো বলে দিয়েছে যে নাকি 30 মিনিট সময় কম লাগে। ভাই কম আমরা কি করে করি? মাইনাস করে, তাহলে মাইনাস করে আমরা এখানটায় 30 লিখবো। না 30 নয়, একবারে যেহেতু 30টা মিনিট আছে আমি এটাকে মিনিটে কনভার্ট করে নয়, আমি ঘন্টাতে কনভার্ট করে লিখবো। তাহলে 30 মিনিট ইকুয়াল টু হচ্ছে হাফ। তুমি এইভাবে লিখতে পারতে 30/60, তাহলেও কিন্তু একই আসতো। তাহলে দেখো এখানে আমার একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে, রাইট? এবার এই ধরনের কোশ্চেন বা এরকম ইকুয়েশন যখন চলে আসবে, আমরা কিন্তু কোশ্চেন সলভ করব না, আমরা সবসময় চেষ্টা করব অপশান টেস্ট করার। আমি অনেকবার বলেছিলাম যে অ্যারিথমেটিকের ক্ষেত্রে যদি এরকম ইকুয়েশন চলে আসে তোমরা কি করবে? অপশান টেস্ট করবে। এবার এই যে এক্স এর এমন একটা ভ্যালু ধরতে হবে যাতে কিনা আমরা হাফ পাই। দেখো ভাই যদি এই এক্স এর ভ্যালুটা তুমি কত ধরবে? যদি এটা তুমি 40 ধরো, আচ্ছা তাহলে এটা 40, দেখো কাটলে কত হয়? এই শূন্য শূন্য কাটলাম, তাহলে নিচে লিখি 3 বাই হচ্ছে 2 মাইনাস, এটা আমরা কত ধরেছি? 40, তাহলে এটা হবে 1। দেখো তো এটা মাইনাস করলে কত হয়? আহ লসাগু করলে 2 3 -2 ইকুয়াল টু হচ্ছে 1/2। ইয়েস, হ্যাঁ ঠিকঠাক আছে। আমাদের লেফট সাইড রাইট সাইড দুটো ভ্যালু সেম আছে। কখন? যখন তুমি এক্স এর ভ্যালুটা, এই এক্স এর ভ্যালুটা 40 ধরবে, তাহলে এই 40 ধরলে কিন্তু আমাদের ইকুয়েশন স্যাটিসফাই। সো আমরা অপশন সিটা টিক করলাম। ঠিক আছে, আমরা নর্মালি ক্যালকুলেশন করব না এরকম অঙ্কের ক্ষেত্রে। পরের কোশ্চেন দেখো, এক ব্যক্তি 180 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং একই পথ দিয়ে 240 কিলোমিটার/ঘন্টা গতিবেগে আগের অবস্থানে ফিরে আসে। যদি এই যাতায়াতে মোট তিনি 6 ঘন্টা সময় নিয়ে থাকেন, তাহলে দুটি স্থানের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কত নির্ণয় করতে হবে। দেখো এটা কিন্তু আমরা একটা সূত্র দিয়ে করতে পারি। তো আমি সেই সূত্রটা আর এখানে দেখাচ্ছি না, নর্মালি কিভাবে সূত্র বাদ দিয়ে করা যায় সেই বিষয়টাই তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে যদি আমরা সূত্র দিয়ে করতাম তাহলে কি করতে হতো? ও দেখো সূত্রটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু টি। সূত্রটা আমি দিয়ে দিয়েছি, যদি তোমরা কেউ করতে চাও তো করতেই পারো, কোনো সমস্যা নেই। এটা দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয়টা হচ্ছে দেখো এই যে বলা হয়েছে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত, তো আমরা দূরত্বটা বের করব। দেখো এখানে মোট টোটাল সময় দেওয়া আছে, তাই না? তাহলে আমরা জানি টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তো তোমার দূরত্ব কত আমরা জানি না, এই যে লিখলাম দূরত্ব। কিন্তু আমি যখন যাব তখন আমার গতিবেগ 180, আমি যখন ফিরে আসব আমার গতিবেগ 240। এই যে গেলাম এই সময় এবং ফিরে এলাম, এই যে দুটো সময়, এই দুটো সময় হচ্ছে 6 ঘন্টা। তাহলে এবার তোমাকে ক্যালকুলেশন করে এই ডিটা বের করতে হবে। এই ডি বের করার জন্য একটা সহজ প্রসেস বলে দিয়েছি। ডি কি করে বের করতে হয়? আমরা এদেরকে গুণ করব। তোমরা নর্মালি লসাগু করে করতেই পারো। দেখো আমি নর্মালি দেখিয়ে দিয়েছিলাম যে 180 ইন্টু 40 ইন্টু 6 করবে ডিভাইডেড বাই, যদি এটা প্লাস থাকে এই দুটি সংখ্যা আমরা প্লাস করব, যদি এটা মাইনাস থাকে আমরা এই দুটি সংখ্যার মাইনাস করব। তো যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস করব, তাহলে 200 আর একে 300,
300, 400, 420, তাই তো? 420। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, এটা পয়েন্টে চলে আসবে কিন্তু। আচ্ছা, এই শূন্য কাটলাম, এটা দিয়ে কাটলে কত হবে? 7 হবে। আর তো কাটা যাবে না, তাহলে এবার তোমাকে কি নর্মালি ক্যালকুলেশনটা করতে হবে। এখানে যেহেতু অ্যাপ্রক্স আমরা বলতে পারবো না, আমি একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে 18-র সাথে যদি আমরা 24 গুণ করি, 18 24 হচ্ছে 432। 432, আর এই শূন্য তুমি লিখে দাও। ডিভাইডেড বাই হচ্ছে 7, তুমি 7 দিয়ে যদি ভাগ করো, এবার আনুপাতিকটা দেবো। দেখো 7 দিয়ে ভাগ করলে মিনিমাম, দেখো 6 7 42, তার মানে 6 দিয়ে শুরু হবে। এটা তো 6 দিয়ে না, এটাও 6 দিয়ে না, তাহলে আমি এটা কনফার্ম যে প্রথমে 6 দিয়ে এই দুটোর মধ্যে কিছু একটা হবে। তারপরে কি করব? দেখো 6 7 42, তাহলে কত থাকলো? এই যে 12, তাহলে 7, 7-এর ঘরের নামটা নিশ্চয়ই 5 বার আমি পড়তে পারবো না। আমি কতবার পড়বো? 7 ওকে 7, তাহলে আমি কনফার্ম যে অপশন ডি হয়ে যাবে। আর তোমরা এই ক্যালকুলেশন যদি বুঝতে না পারো, দেখবে এগুলো আমি কিন্তু বেসিক এর আগে দেখিয়েছিলাম। তো একটু দেখে নেবে এই ক্যালকুলেশনগুলো কেমন। তো যেহেতু এটা আমরা প্র্যাকটিস করছি, এখানে আর আমি ডিটেলসগুলো বলছি না, তাহলে অনেকটা আরো লং হয়ে যাবে। আমাদের কোশ্চেন নাম্বার 7 কি আছে? একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এর থেকে ছোট ঘনক তৈরি করার জন্য এটিকে গলানো হয়। তাহলে ওই আয়তঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ঘনকের সংখ্যা কত? তাহলে দেখো আমরা কিভাবে করব। সবার প্রথমে এই যে বড় যেটা রয়েছে, আমরা যে আয়তঘনটা রয়েছে 24, 18 এবং তোমার কি 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, এর থেকে ছোট ঘনক আমরা তৈরি করব এটাকে গলিয়ে, যার কিনা দৈর্ঘ্যটা হবে কত? 6 সেন্টিমিটার করে। তাহলে সবার প্রথমে আমরা দেখে নেব যে তার আয়তনটা কত। তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন কত? ওই আয়তঘনের তোমার 24 ইন্টু তুমি 18 ইন্টু 12 করো, তাহলে এটা করলে তুমি কি পাবে? যে তার যেই আয়তনটা, তাহলে দেখো 18, 18 ইন্টু 24, তাই তো? 18 12 12 80, 80, 80, 61, আমরা দুবারে গুণটা করতে হবে, একবারে হবে না। তাহলে 18 12 হচ্ছে তোমার 216, তাই তো? 216 ইন্টু 24, তাহলে কত হবে? 216 ইন্টু 24, 4, 4 6 24, 4, 4 2 6, 8, 4 ওকে 4 5, তাহলে 5184 আমরা এটা পেয়ে গেলাম। এবার বলা হয়েছে যে আমরা যে ঘনকটা তৈরি করব তার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে একটা ঘনকের আয়তন আমরা কত সেটা বের করে নেব। তাহলে ওই ঘনকের আয়তন কত হবে? আমরা আয়তনের সূত্র জানি যে একটি একক ঘনকের আয়তন, তাহলে কি তার বাহু বা বাহু কিউব। তাহলে এই যে 6, তার কিউব করলে কত হবে? না 216, 216 কি 216 সেন্টিমিটার। তাহলে কতগুলি ঘনক তৈরি হবে? তাহলে দেখো এটা তো গলিয়ে আমি এত সেন্টিমিটার তোমার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক তৈরি করছি, কিন্তু কেমন? এই যে ঘনকটা, ওই আয়ত ঘনকটাকে আমি গলিয়ে ঘনক তৈরি করছি, তাহলে যার তোমার কত? 216, 216 হবে এক একটার আয়তন। কিন্তু আমার টোটাল যে আয়ত ঘনটা, তার আয়তন কত? 5184। তাহলে কতগুলি আমরা তৈরি করতে পারবো? আমি ডিভাইডেড করবো 5184-কে 216 দিয়ে, তাহলে কত হবে? দেখো এটাও অ্যাপ্রক্সিমেট ধরে আমি করবো, না হবে না, ঠিক আছে চলো চেষ্টা করি। 216 2 দিয়ে যদি কাটি, 200 দুগুণে 400, 432, তার মানে এটা হবে না। তো প্রত্যেকটার ক্ষেত্রে 2 রয়েছে। ওকে, এর পরেরটা কত হবে? তাহলে এটা কত বললাম? 432, তাহলে 2 আছে, 8-এর সমান 6, হাতে নেই, 1 আর 3 আছে, 11-এর সমান 8, 8 ঠিক আছে, হাতে নেই। আচ্ছা, আর হচ্ছে 4, তাহলে 2, 4 4 বার, হ্যাঁ 4 বার যাবে। 4 4 16 64, 4 দুগুণে 8, তাহলে 4 কোথায় আছে? যে অপশন ডিতে আছে। ওকে, তো যাই হোক ক্যালকুলেশনগুলো তোমরা তোমাদের মতো করেও করে নিতে পারো। ওকে, তো এর পরের যে কোশ্চেনটি, দেখো কি বলেছে। 73, 115 এবং 85 সংখ্যাগুলিকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকবে? তার মানে কি বলা হয়েছে যে এই যে চারটে অপশন, এর কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব? তো সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে আমরা এই ধরনের কোশ্চেন করতে গিয়ে বা করার সব থেকে বেস্ট যে রুলস, সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে ডিফারেন্সগুলো এটা করে নেব, কারণ যেহেতু একই রকম একই অবশিষ্ট থাকবে বলেছে। সো আমরা কি করব? 115 মাইনাস প্রথমে 73 করব। ওকে, কত হবে? 115, 3 আছে 2, 7 আছে 11 সমান 4 পেলাম। আবার আমরা কি করব? এই যে 185 আর হচ্ছে তোমার 115, এর ডিফারেন্সটা নেব। তাহলে 185 আর হচ্ছে 115, তাহলে এদের ডিফারেন্স করলে কত হবে? 5 এ 5 মিলে গেছে 0,
আচ্ছা, ১ আছে ৭০। এবার একটা জিনিস দেখো, এখান থেকে কিন্তু উত্তর বলা যায় যে কো- আমরা কোন সংখ্যা দিয়ে ৪২কে ভাগ করতে পারবো, ৭০ দিয়ে ভাগ করতে পারবো। তুমি দেখো, তুমি বলবে স্যার ১১ দিয়ে হবে না, ৭ দিয়ে হবে, আর ১৪ দিয়েও কিন্তু হবে, আর ৫ দিয়ে কিন্তু হবে না। তাহলে আমরা এখন অব্দি দুটো পেয়েছি, এখনো কিন্তু কনফার্ম না যে ৭ হবে না ১৪ হবে। কিন্তু এখানে আরো একটি সংখ্যা রয়েছে যার মাইনাস আমাকে করতে হবে। কোনটা? আমরা এই দুটি সংখ্যা নিয়েছি, এই দুটি নিয়েছি, এই দুটি সংখ্যাও আমাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা করব ১৮৫ মাইনাস হচ্ছে ৭৩। তাহলে কত হবে? ৩ আছে ৫-এর সমান ২ হলে, হাতে নেই। ৭ আছে কত? ৮-এর সমান ১ হলে, তাহলে ১১২। এবার দেখো এই সংখ্যাটাকে আমরা কি ও এখানে দেখো, সরি, এটা আমার না করলেও হয়ে যেত, কারণ এখানে বলে দিয়েছে কোন বৃহত্তম সংখ্যা। এই দুটোর মধ্যে বৃহত্তম কোনটা, তুমি দুটোই দিয়ে যাচ্ছে, দুটোর মধ্যে বৃহত্তম ১৪, আমরা ১৪ নিতে পারি। তো যাই হোক, আমি এখানে এটাও করতে হবে। করে এবার তোমার কাজ হচ্ছে এদের গসাগু নির্ণয় করো। এদের গসাগু, এদের মধ্যে যে সংখ্যাটি কমন সেটাই হবে কি ওই সংখ্যা। তাহলে এদের গসাগু করলে কত হবে? এদের গসাগু করলে ১৪। তো আমি কিভাবে করলাম? আমি এখান থেকে অপশন টেস্ট করে করলাম যে কোন অপশন দিয়ে আমরা ভাগ করতে পারি, যেটা দিয়ে ভাগ করা যাবে সেটাই হবে। আর কেন ১৪ নিলাম? যেহেতু বৃহত্তম সংখ্যা চেয়েছি, তাই আমি এখানে বৃহত্তমটা নিয়েছি। ওকে, পরের কোশ্চেন। একজন মহিলা ৯৫০ টাকায় একটি জিনিস কেনেন এবং ১১৫০ টাকায় বিক্রি করেন, তার শতকরা কত লাভ? খুবই সহজ কোশ্চেন। তিনি ৯৫০ টাকায় কিনেছেন, ১১৫০ টাকায় বিক্রি করেছেন, তার কত লাভ হয়েছে? ১১৫০ মাইনাস হচ্ছে ৯৫০, তাহলে ০০ ২০০, তার ২০০ টাকা লাভ করেছেন। কত টাকার জন্য? ৯৫০ টাকার জন্য। তাহলে শতকরা কত লাভ হবে একটু আমরা দেখে নেব। তুমি এই শূন্য কাটো, ৫ দিয়ে কাটলে কত হবে? আচ্ছা, এখানে কি এবার পয়েন্ট চলে আসবে নাকি? ৫ দিয়ে ৫ ১৯, ৫ দিয়ে কাটলে ২। হ্যাঁ, এটা তো পয়েন্টে চলে আসবে। ১১৫০ ৯৫০। ওকে, ফাইন, ঠিক আছে। তিনি, একজন মহিলা এত টাকায় জিনিস কিনেন, এত টাকায় বিক্রি করেন, ঠিক আছে। তাহলে আমাদের ১৯ ৪০০ থাকলো, তাই তো? ৪০০কে আমরা ভাগ করছি ১৯ দিয়ে। এটা প্রায় তোমার ওই অ্যাপ্রক্সিমেট আনুমানিক চলে আসবে, তাই তো? ১৯ দিয়ে ভাগ করলে ১। আচ্ছা, ২০০ দুগুণে ৪০০ ডিভাইডেড বাই হচ্ছে ১৯। তাহলে ১৯ দুগুণে ৩৮, ১৯ দুগুণে ৩৮, ১৯ ২, তার মানে ২ হবে, প্রত্যেকটার শুরুতে ২ আছে। তাহলে ১৯ দুগুণে ৩৮, আবার ২০৯ থাকছে, তাই তো? সরি, ২০ থাকছে, ১৯০০কে ১৯ একবার ওই ২১ পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তো এখানে ২১ই রয়েছে, ২১ই আমরা নিয়ে নেব। আমাদের সম্পূর্ণটা যেহেতু এখানে নেই, দশমিকের পরে দরকার নেই। তো আমরা অলরেডি ৯টা কোশ্চেন সলভ করে দিয়েছি। চলো পরের কোশ্চেনটা আমি তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখি, তাহলেই বুঝতে পারবো তোমরা কতজন আছো যারা সম্পূর্ণ ক্লাসটি দেখেছো বা দেখছো, কেমন? কারণ তোমাদের একটাই কথা বলছি ভাই, ম্যাথের ক্ষেত্রে কখনো ৮, ১৬, ২০ এবং ৩২ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে, তাই তো? এই চারটের মধ্যে আমরা কিভাবে করব? আমরা নর্মালি কি করি? এই যে ৮, ১৬, ২০ এবং ৩২, আমরা এদের এলসিএম বের করি, রাইট? আমরা এদের লসাগু করে করি। তো দেখো, আমি লসাগু করার সহজ একটা প্রসেস কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আগে লং প্রসেসটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা কি করো? ২ দিয়ে করবে প্রথমে, রাইট? ২ দিয়ে দিলে ৪ হবে, ৮ হবে, ১০ হবে, ১৬ হবে। এইভাবেই তো করো তোমরা। কিন্তু আজকের পর এইভাবে করার দরকার পড়বে না। ওকে, দেখে নাও কিভাবে করবে আজকের পর থেকে। এবং এখানে নতুন একটা বিষয় তোমাদেরকে দেখাবো, আশা করি খুব ভালো লাগবে এবং তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা অনেক সময় কিছু সূত্র, সরি, এটা তো ২ দিয়ে দেব। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব? চলো একটু গুণ করে নিই। দেখো সময়টা কিন্তু চলে যাচ্ছে, অঙ্ক আমরা করছি ঠিকই এবং উত্তরও চলে আসবে, বাট সময়টা যে চলে যাচ্ছে এটার দিকে একটু নজর দেবে। তো ২ দুগুণি ৪ দুগুণি ৮ দুগুণি ১৬, ১৬ ৫ ১৬ ৮০, ১৬০। দেখো আমার উত্তর চলে এসেছে। তোমরা এইভাবে উত্তর করবে ১৬০। কিন্তু এর বিকল্প একটি প্রসেস রয়েছে। কি প্রসেস? আমরা বিভাজ্যতার নিয়ম অ্যাপ্লাই করে এই ধরনের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সলভ করি। বিভাজ্যতার নিয়ম বলতে কি, এই যে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে দেখতে হবে কোন অপশনকে আমরা এই চারটি সংখ্যা দিয়ে কমপ্লিটলি ভাগ করতে পারি। তো আমরা কি করি? কখনোই ভাগ করি না, আমরা অপশন এলিমিনেট করে চেক করি যে হ্যাঁ, কাকে কি দিয়ে ভাগ করা যায়। তো দেখো, যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, আমি ছোটর দিক থেকে যদি একটু ভাবি, তো এখানে দেখো সবার প্রথমে আমরা কি করি? সবার প্রথমে যে কোনো একটা সংখ্যা তুমি চুজ করবে। তো তুমি যদি ৮ দিয়ে ভাবো, দেখো এই জায়গাটাই আমরা মিস্টেক করি, এই যে একটা ভুল আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো,
আট দ্বারা ভাগের নিয়ম তোমরা আশা করি প্রত্যেকে জানো। কি আট দ্বারা ভাগের নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যদি তিনটে জিরো থাকে অথবা শেষ তিনটে ডিজিট যদি আট দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই আট দিয়ে বিভাজ্য। এটা তোমরা প্রত্যেকে জানো। তাহলে এবার প্রথমে যারা আট দিয়ে করবে, আট দিয়ে দেখা গেল যে আট ওকে আট আর চার, পাঁচ আটে 40 ইজ ডিভিজিবল। আট দুগুণে 16, তাই তো? থাকলো আমার চার, পাঁচ আটা 40, আট দিয়ে এটাকেও ভাগ করা যায়, তাই না? আবার দেখো আট দিয়ে যখন আমরা 144কে ভাগ করব, আট ওকে আট, কত থাকলো? ছয়, 64, আট আটে 64। দেখো প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু আমরা আট দিয়ে ভাগ করতে পারছি, আট দিয়ে এটাকেও ভাগ করা যায়। তাহলে তো আমরা অপশন এলিমিনেট করতে পারলাম না। এরপর আমরা যেখানে ভুলটা করব কোথায়, আমরা এরপরে অনেকে আছি যারা 16 দিয়ে চেক করি। তোমরা কি জানো যে 16 দ্বারা ভাগের নিয়ম কি? তুমি কি ধরবে যে যে সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে 16 দিয়ে ভাগ যাবে, সরি 4 ও 4 দিয়ে করবে, নাকি 8 ইন্টু 2 করবে? 16 দ্বারা ভাগের নিয়ম কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা হবে, ঠিক আছে? হয় 4 ইন্টু 4, না তুমি 8 ইন্টু 2 করবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনটা করবে, নাকি অন্য কিছু করবে, ঠিক আছে? আশা করি এই জায়গাটা তোমরা ম্যাক্সিমাম, আমি বলে দিলাম গ্যারান্টি দিয়ে 95% স্টুডেন্ট তোমরা ভুল করবে। 16 দ্বারা ভাগের নিয়মটা তোমরা কমেন্ট করে জানাও এবং সেটা এখানে প্রুভ করে দেখাতে হবে, কিন্তু শুধু বললে হবে না। আমি এটা নিয়ে পরের আরেকটা ক্লাসে স্পেশালি ডিসকাস করব। তো ঠিক আছে, আমরা তো উত্তর পেলাম না। এবার চলে আসো 20 দিয়ে। দেখো তো 20 দিয়ে যারা ভাগ করবে কি, যে সংখ্যাকে 4 দ্বারা ও 5 দ্বারা ভাগ করা যায়। তো এখানে একটা অপশন আমরা এলিমিনেট করতে পারলাম, যে অপশন সিটা হবে না, কারণ 5 দিয়ে ভাগ করা যায় না। বাদ বাকি প্রত্যেকটা সংখ্যায় কিন্তু কি 4 দিয়ে ভাগ যাবে, কারণ 4 দ্বারা ভাগের নিয়মে আমরা বলেছি শেষ দুটি সংখ্যা যদি ভাগ যায়। তাহলে আমরা উত্তর করতে পারলাম না। এবার আবারও দেখো 32 দ্বারা ভাগের নিয়ম, 32 দ্বারা ভাগের নিয়ম। তাহলে তুমি কি করবে? তুমি কি এটা করবে যে যে সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায় এবং 8 দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাই 32 দ্বারা ভাগ যাবে, নাকি তুমি এটা করবে যে যে সংখ্যাকে তুমি 16 দিয়ে ভাগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে, এটা করবে? না আর কি করা যেতে পারে 32-এর? আর কি 4 আটে 32, 16 দুগুণে 32, 8 তো 32 হবে না। তো এই দুটোর মধ্যে এই যে 16 এবং 32 দ্বারা ভাগের নিয়মটি কি এটা তোমাকে বলতে হবে। ওকে, যে আমরা কি 16-র ক্ষেত্রে ডাইরেক্ট 16 দিয়ে চেক করব, আর 32-এর ক্ষেত্রে ডাইরেক্ট 32 দিয়ে চেক করবো? টোটাল বিষয়টা আমি দেখতে চাই কতজন আছো যারা জানো, ঠিক আছে? তাহলে দেখো আমি কিন্তু এই প্রসেসে আর উত্তরটা বলছি না, আমরা ম্যাক্সিমাম আছি এইভাবে কিন্তু দেখে উত্তর বলি। তো আমি দেখতে চাই এই কোশ্চেনে যে কতজন আছো যারা এই কনসেপ্টটা পুরোপুরি বুঝতে পারছো, যে হ্যাঁ তাই তো 16 দ্বারা ভাগের নিয়মটা কি তাহলে আমরা ডাইরেক্ট 16 দিয়ে চেক করব, বা 32 দ্বারা ভাগের নিয়ম কি আমরা ডাইরেক্ট 32 দিয়ে চেক করব, নাকি এই যে যেভাবে বললাম? কারণ দেখো ধরো তোমাকে বললাম 15 দ্বারা ভাগের নিয়ম, তোমরা কি করো যে সংখ্যাকে 3 ও 5 দ্বারা ভাগ করা যায়। তোমাকে বলা হলো সে 18 দ্বারা ভাগের নিয়ম, তুমি কি করো 2 আর 9 দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায় সেটাই 9 দিয়ে ভাগ যায়। তো আমার কোশ্চেন তোমাদের কাছে এটাই, 16 দ্বারা ভাগের নিয়ম কি এবং 32 দ্বারা ভাগের নিয়ম কি? প্রত্যেকে কমেন্ট করবে ভাই, নতুন নতুন কিছু শিখতে পারবে পরের ভিডিওতে যদি তোমরা কমেন্ট করো। ওকে, পরের কোশ্চেন। 140 মিটার এবং 160 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, একটি 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং অন্যটি 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সমান্তরাল লাইনে একে অপরের দিকে ছুটছে। কত সময়ের মধ্যে তারা মিলিত হওয়ার মুহূর্ত থেকে একে অপরের থেকে আলাদা হবে? খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো আমি প্রত্যেকটা ক্লাসে টাইম এন্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন রাখছি। তো এখানে দেখলাম আমরা যে তারা একই দিকে যাচ্ছে, রাইট? সরি, একে অপরের দিকে ছুটছে, তাই তো? এবার এখানে টোটাল যে দূরত্বটা, টোটাল যে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা কত হবে? দেখো এখানে হচ্ছে 140, এখানে হচ্ছে কত 160, তাহলে টোটাল ডিস্টেন্সটা কি আমি লিখতে পারি 140 আর হচ্ছে 160, তাহলে কত হলো? টোটাল হচ্ছে 300 মিটার। আচ্ছা, এবার আমরা তাদের রিলেটিভ স্পিড দেখব। তাদের গতিবেগটা হচ্ছে 40 কিলোমিটার পার গতিবেগ আর এর হচ্ছে 50 কিলোমিটার। তাহলে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিডটা কি হবে? তাহলে যেহেতু তারা একে অপরের দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড আমরা প্লাস করব। তাহলে 40 প্লাস 40 প্লাস 50 ইকুয়াল টু 90 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ওরা চেয়েছে সময়, যে কত সময়ের মধ্যে, তাই না? তাহলে টাইম ইকুয়াল টু কি তোমরা জানো? ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 300, গতিবেগ কত? 90 কিলোমিটার পার আওয়ার। তো এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। ক্যালকুলেশন করো, 5, তাই তো? 5 দিয়ে কাটলে 60, 5 দিয়ে কাটলে 12। দেখো আমার টাইম কিন্তু চলে এসছে কত? 12 সেকেন্ড। ওকে, পরের কোশ্চেন।
একটি বইয়ের ধার্য মূল্য 300 টাকা এবং এর উপর 20% ছাড় রয়েছে। এর উপর আরো কত ছাড় দিলে এটির বিক্রয় মূল্য হবে 216 টাকা। তাহলে এই যে 300 টাকার দাম, তুমি প্রথমে 20% ছাড় দিয়েছো। আগে তো আমরা দেখি 20% ছাড় দেওয়ার পর দামটা কত হলো। তাহলে দেখো এই যে 300 টাকা দাম, এই 300 টাকার উপর সে কি করলো না 20% ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে দাম নিয়েছে কত পার্সেন্ট? 80%। তাহলে 80% কত হবে? 300-র 80% 280 টাকা। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এই যে কত 80% দাম নিল, আমরা কিন্তু দাম কত নিয়েছে এটাই বের করছি। কেমন? এবার আমরা যেটা করব, এই যে 280 টাকা, এর থেকে কত টাকা সে ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দেওয়ার পর সে 216 টাকা বিক্রি করেছে। তাহলে আমরা কি করে করব, 280 টাকার জিনিসটা যদি 216 টাকায় বিক্রি করে টাকা হিসাবে সে কত টাকা কম নিয়েছে আমরা মাইনাস করে দেখব। 6 আছে 10-এর সমান 4, হাতে আছে 1, 1 একে 2 আছে, 8-এর সমান 6, হাতে নেই 64। তাহলে সে 64 টাকা ডিসকাউন্ট দিয়েছে কত টাকার জন্য? 280 টাকার থেকে। তাহলে শতকরা আসলে কত ডিসকাউন্ট দিয়েছে দেখো। আমরা এই শূন্য কাটলাম, 8 দিয়ে কাটলে 8 হবে, 8 দিয়ে কাটলে 4 হবে, 4 দিয়ে কাটলে 2 হবে, 10 ইন্টু 2 কত? 20। তাহলে এই যে পরের যে শতাংশটা, এটাও কিন্তু 20% ডিসকাউন্ট দিয়েছে। ওকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই। ফুড এসের ক্ষেত্রে বিশেষ করে 50টা কোশ্চেন থাকবে। কখনোই এটা আশা করবে না যে কোশ্চেন খুব সহজ হবে। কিছু কোশ্চেন থাকবে যেখানে কিন্তু বাকিদের থেকে, যারা ওই কোশ্চেনগুলো করতে পারবে তারাই বাকিদের থেকে এগিয়ে যাবে। কারণ ভ্যাকান্সি কিন্তু খুবই কম, 480। তো তো ক্যান্ডিডেট তো জানো 13 লক্ষর মতো কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 13 লক্ষ প্লাস। তো তার মধ্যে থেকে যদি তুমি একজন হতে চাও ভাই, অঙ্কতে ভালো স্কোর করতে হবে। ঠিক আছে, মিনিমাম 40+ তোমাকে অ্যাট এনি কস্ট পেতেই হবে। একটি বাস একটি বাইকের চেয়ে 20% দ্রুত চলতে পারে। উভয়ে একই সময়ে একই স্থান থেকে যদি যাত্রা শুরু করে এবং একই সময়ে যদি 60 কিলোমিটার দূরে একই গন্তব্যে পৌঁছায়, তবে পথে বাস স্টেশনে 10 মিনিটের জন্য থামে, তাহলে বাইকের গতিবেগটা কত? তো যাক, তার মানে কি আমি বলতে পারি যে বাসের যেতে আসলে 10 মিনিট সময় কম লেগেছে, একজনের থেকে আরেকজনের যেতে 10 মিনিট সময় কম লেগেছে, তাই না? তাহলে টাইম দেখো, এই যে টাইম 10 মিনিট কম, টাইম ইকুয়াল টু তোমরা জানো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমরা এখানটায় লিখবো, ধরো এটা হচ্ছে বাসের টাইম আর এটা হচ্ছে কি বাইকের টাইম, রাইট? তাহলে এটা মাইনাস করে আমরা বলবো যে হ্যাঁ, একজনের থেকে আরেকজনের 10 মিনিট কম লেগেছে। তোমরা এরকম এর টাইম আর এর টাইমটা মাইনাস করে বলবে যে স্যার 10 মিনিট। তো এবার আমরা লিখবো, দেখো দূরত্ব তো ভাই একই, 60 কিলোমিটার। আমি এই ফরম্যাটে দেখো অঙ্কটা করে দিচ্ছি, কিভাবে করবে। দূরত্ব যে 60 কিলোমিটার দেওয়া আছে, তুমি লিখো দূরত্ব 60 কিলোমিটার, তাই তো? গতিবেগটা আমরা লিখবো মাইনাস, আবার একই দূরত্ব, গতিবেগটা আমরা লিখবো ইকুয়াল টু 60 মিনিট রয়েছে, মিনিট তো থাকে না, এটা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার আছে, তাহলে আমাকে এটা ঘন্টায় রাখতে হবে। তাহলে 10 মিনিটকে আমি কিসে কনভার্ট করব? ঘন্টায় কনভার্ট করে নিচ্ছি। এবার এই গতিবেগ কি হবে দেখো ভাই, গতিবেগ তো এখানে বলে দিয়েছে, হিন্টস কি, একটি বাস একটি বাইকের চেয়ে 20% দ্রুত চলে। তাহলে দেখো আমরা একটু এখানটায় ধরে করি, ধরো এটা হচ্ছে বাস আর এটা হচ্ছে বাইক। তাহলে কার গতিবেগ? একটি বাস বাইকের চেয়ে দ্রুত। তাহলে বাইক বাইক যদি তুমি 100 ধরো, তাহলে এই বাসটা কত হবে? বাসটা হয়ে যাবে 120। যদি আমরা এটাকে একটু ছোট করি, তাহলে কিভাবে লিখবো? আহ এ শূন্য এ শূন্য কাটলাম। তো এটা যদি হয় তোমার 2 দিয়ে কাটলে 5, এটা হবে 6, আমরা এইভাবে ধরতে পারি। বা তুমি আরো সহজে বলতে পারো, দেখো এটাকে দুভাবে করা যায়, আমি সব থেকে সহজটা বলছি। এটা হলে কি তোমাদের আর কোনো হেডেক নিতে হবে না, শর্ট করতে গিয়ে হয়তো একটু বেশি ভাবতে হবে। এভারেজ সবার জন্য আমি ভেবে বলছি, এটা একটা প্রসেস আমরা করতে পারি। এটা কি? এটা হচ্ছে তোমার গতিবেগ, স্পিড। আচ্ছা ভাই, তোমরা তো প্রত্যেকে জানো যে স্পিডের সাথে টাইমের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, কি ব্যস্ত অনুপাত হয়। তাহলে আমরা কি বলতে পারি যে এর টাইমটা যদি 5 লাগে, এর টাইমটা লাগবে কত? 6। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে পথে বাস স্টেশনে 10 মিনিটের জন্য থামে। তাহলে দেখো ওই যে টাইমটা দেখো, আমরা তো এখানেই বুঝতে পারলাম যে 10 মিনিটের জন্য থামে, সেই কারণে তো সে এখানে তার টাইমটা কম, তাই তো? এবার আমরা কি করব এরপরে দেখো, এটা করার আগে সব থেকে বেস্ট হয় তোমাদেরকে আগে এটা একটু দেখিয়ে দিই যে লংটা,
এটা এটা দিয়ে আমি দেখাচ্ছি। এবার লংটা কি হবে, যে আমরা একজনের ধরো বাসেরটা, যে একটি বাস বাইকের চেয়ে 20% দ্রুত, তাহলে তুমি যদি বাইকটাকে এক্স ধরো, তাহলে বাসটা কত হবে, এই যে এক্স ইন্টু 120/100। তাহলে কাটলে দেখো ওই যে সেই 6/5 আসবে। তাহলে তুমি তখন লিখবে এটা এক্স, আর এটাকে তখন লিখতে হবে তোমার 6x/5। এবার এটা তুমি ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। ওকে, তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা করে দেখিয়ে দেই এটা আসলে কি আসবে। আমরা এইভাবে কি লিখতে পারি, 60x মাইনাস, এটা ডিভাইডেড ভাগ আকারে রয়েছে, তাহলে এটা আসলে গুণ আকারে হয়ে যাবে। তাহলে 5 6 30, 300, এটা 300 হয়ে যাবে, এটা 6x হয়ে যাবে, এটা 1/6 হবে। এবার 1/6 করতে হবে, তাহলে x এর একটা ভ্যালু তুমি ধরো। x এর ভ্যালু এখান থেকে কি ধরবে, তুমি যদি এখান থেকে চলো আমরা একটু করে মানটা বসিয়ে দেখিয়ে দেই। ধরো এর এলসিএম করলে কত হবে, 6x, এক x এর মধ্যে x এর মধ্যে x, তাহলে 6 6 36, 360 মাইনাস হচ্ছে 300 ইকুয়াল টু হচ্ছে 1/6। তাহলে দেখো এই সিক্স কেটে যায়, এক্স ইকুয়াল টু কত, আমরা এখান থেকে 60 বলতে পারি। তাহলে এটা তো একটা প্রসেস। এবার এখানে একটা কথা আছে, দেখো আমরা এখানটা যেটা দেখব, যে এই প্রসেসে কিন্তু উত্তর এসে গেছে। যারা এইভাবে করবে কি করবে, এখানে আমরা দেখলাম যে একজনের থেকে আরেকজনের কি, এখানে দেখো 10 মিনিটের জন্য থেমে যায়, তাহলে তার এই জন্য সে পিছিয়ে যাচ্ছে। তাহলে এই যে কত, এখানে আমরা যদি টাইম দেখি ইউনিট হিসেবে যদি দেখি 1 ইউনিট, এই 1 ইউনিটের জন্যই তো যে 10 মিনিট থামে। তাহলে এই 5-এর জন্য কত হবে, 5-এর জন্য হবে 5 10 50, আর এই 6-এর জন্য কত হবে, 6-এর জন্য হবে 6 10 60। ওরা কারটা চেয়েছে, বাইকেরটা, তাহলে বাইকেরটা কত হবে, দেখো এই যে বাইকের গতিবেগটা চলে এসে, এটা হচ্ছে কি বাসের গতিবেগ, কারণ বাসের গতিবেগটা তো বেশি, কোশ্চেনে তাই বলেছে একটি বাস বাইকের চেয়ে বেশি। তাহলে সব থেকে বেস্ট হচ্ছে এটা, কিন্তু যারা বুঝবে না তারা এইভাবে করবে। ওকে, পরের কোশ্চেন। 55টি ট্রফি বিক্রি করে একজন দোকানদার 11টি ট্রফির সমান লাভ করেন, তাহলে অর্জিত লাভ কত। দেখো ভাই, 55টা ট্রফি যখন বিক্রি করেছে, আমি ধরে নিলাম যে 55টা ট্রফির দাম হচ্ছে 1 টাকা করে, তাহলে 55টা ট্রফির দামে হবে 55 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, তুমি তখন লিখবে যে স্যার বিক্রয় মূল্য হচ্ছে 55। আচ্ছা, তুমি লাভ করেছো কত, এই যে লাভ, প্রফিট, ভালো করে বুঝে নাও ভাই, প্রফিট, প্রফিট করেছো কি 11টা ট্রফি, এই যে 11। তাহলে বলো তো তোমার কেনা দাম কত, তুমি 11টা প্রফিট করেছো কি 55টা বিক্রি করে, তাহলে তুমি মাইনাস করে বলবে যে 55 মাইনাস 11 ইকুয়াল টু আমার 44। তাহলে 44টা তো সিপি, সিপির উপরে আমরা লাভ করি বা লস করি, তাহলে লাভ করেছি কত 11, তাহলে শতকরা কত, এটা দিয়ে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 25, তো 25% কোথায় আছে, অপশন এ তে আছে, গল্প শেষ। পরের কোশ্চেন। এ একটা কাজ করে 72 দিনে, আর কি বলে দিয়েছে, বি কাজটা করে 90 দিনে, বি কাজটা করে 90 দিনে। তারা 30 দিন একসাথে কাজ করেছে এবং তারপর বি চলে গেছে, অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন লাগবে। ওকে ফাইন, আমরা আগে এলসিএম করব, কত হবে 360, 4 নং 36, 5 72, 360। কি বলেছে, তারা 30 দিন একসাথে কাজ করেছে, তারা দুজনে মিলে একত্রে একদিনে কাজ করবে 9 ইউনিট। তারা যদি 30 দিন কাজ করে তাহলে কত হবে, 3 নং 27, 270 ইউনিট কাজ কিন্তু তারা একত্রে করে নিয়েছে। কত বাকি থাকলো, 0 7 আছে 16 সমান, আর 9 হাতে নেই, 90 ইউনিট কাজ। এই 90 ইউনিট কাজ কে করবে, এখানে বলে দিয়েছে অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন লাগবে, এ করবে। আচ্ছা, এর কাজ করার ক্ষমতা কি 5 ইউনিট, তাহলে অবশিষ্ট কাজ এ করবে, অবশিষ্ট কাজ হচ্ছে 90 ইউনিট, এক এক দিনে করে 5 ইউনিট, তাহলে তার কতদিন লাগবে, 18 দিন সময় লাগবে। এই যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের কোশ্চেন। একটি সংখ্যার 30% বৃদ্ধি পেয়েছে, তারপর আবার 30% বৃদ্ধি পেয়েছে, মূল সংখ্যা ফিরে পেতে বর্ধিত সংখ্যা কত শতাংশ কমাতে হবে, অর্থাৎ যেটা বাড়ানো হয়েছে সেই সংখ্যাটাকে তুমি কত কমাবে যাতে আবার সেই আগের অবস্থা বা মূল সংখ্যায় তুমি ফিরে আসতে পারো। আমি ধরে নিলাম যে আমার মূল সংখ্যাটি যদি 100 হয়, প্রথমে আমি 30% বাড়িয়েছি, তাহলে 100 এর 30% কত, 30, তাহলে বেড়ে কত হবে সেটা 130। আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছো, তাই তো। এরপরে এরপরে কি করবে, আবার 30%, আরে
130-এর 30% কত? 3-13-39, তাই না? তাহলে বেড়ে কত হলো? 169। তাহলে প্রথমে ছিল কত? 100, এখন হয়ে গেছে কত? 169। বাড়লো কত? 69। কিন্তু ওরা তো সেটা চায়নি, ওরা চেয়েছে সেই বৃদ্ধিপ্রাপ্ত, এই যে বৃদ্ধিপ্রাপ্ত থেকে কত কমালে আগের অবস্থায় ফিরে আসবে। কত কমালো মিন্স শতকরা কত কমালে। এবার আমরা কি করব? দেখো এখানে কত কমাতে হবে? 69। এই যে তোমার 69 কমেছে, কত এর জন্য? 169 এর জন্য। তাহলে শতকরা কত হবে? শতকরা কত হবে? তাই তো? তাহলে তুমি এটা ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। কত হবে? 6900 ডিভাইডেড বাই 169। আচ্ছা এবার অ্যাপ্রক্স তুমি কতবার দেবে? 3 16 48, 3-এ হবে না। আচ্ছা আমরা 4-এ দিলে 4, ইয়েস 4 16 64, 4 9 36, 4 বার তো প্রথমে হবে, এটা বাদ। 4, তারপরেটা কত হবে? 4 9 9, তারপরে মিনিমাম যাবে না। তাহলে আমরা জিরোটা রয়েছে, মানে একবারে যাচ্ছে না, একটা সংখ্যার জিরো এক্সট্রা আনতে হচ্ছে, তার মানে জিরো, মানে আমি বুঝে গেছি যে এখানে জিরোটাই এটাই আসবে, কারণ মিনিমাম একবার তো যাচ্ছে না, তাহলে একবার না গেলে তুমি কি করে লিখবে? জিরো ধরলাম, তাহলে এটা। তো যাই হোক, এই যে এই ক্যালকুলেশন গুলো কি বলতো? আনুমানিক। তোমার যদি আনুমানিক অ্যাপ্রক্সিমেশনের ধারণা থাকে তুমি ইজিলি করতে পারবে, আর ধারণা না থাকলে তো করতে পারবে না ভাই। ওকে, দেখো নেক্সট। মাসিক চক্রবৃদ্ধিতে 2 বছর আগে জমা করা 10,500 টাকা প্রথম ও দ্বিতীয় বছরে যথাক্রমে 10% ও 12% সুদের হারে সুদ আসলে কত টাকা হবে? তার মানে কি, যে 10,500 টাকা ধরো আমি ব্যাংকে রেখেছি, প্রথমে 10%, পরে 12%, সুদ আসলে কত হবে? অ্যামাউন্ট বের করতে হবে। তো সব থেকে ইজিয়েস্ট প্রসেস যেটা, তোমরা যেটা করো এইভাবে, যে 10,500 ইন্টু প্রথমে 10% অর্থাৎ 110/100, পরে হচ্ছে 12%, 112/100। সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে এটা। এবার তোমরা ভাববে স্যার এখানে ক্যালকুলেশনটা একটু জটিল। তো ক্যালকুলেশনটা তো একটু করতে হবে, কিছু করার নেই। তো এটার ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নাও। এটা আসলে কিভাবে এসছে সূত্রটা একটু বলে দেই। যে আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1+r/100 এন হচ্ছে কত বার, তাই না? এই একটা প্রসেস, তুমি এটাকে চাইলে এইভাবে করতে পারো। কিভাবে? প্রথমে 10%, তার মানে হচ্ছে 1/10, তাহলে প্রথমে যদি থাকে 10, পরে সেটা হবে সুদ আসলে 11, তারপর হচ্ছে 12%, এই পার্সেন্টেজ ধরেও করা যায়। তাহলে 12 হচ্ছে 3 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4 25, তাহলে যদি আসল হয় 25 টাকা, অ্যামাউন্ট হবে 25 আর 3-এ 28 টাকা, তাহলে 2 বছরের গল্প। এবার আমরা একটু এটাকে গুণ করে দেখব। তাহলে দেখো এই যে 25 10-এ কত? 25 10-এ হচ্ছে 250, তাই তো? এবার তোমাকে একই রকম ভাবে এটাও দেখতে হবে, যে 8 28 × 11, 28 × 11 করলে কত হবে? 8 ওকে 8 0 2 8 3 308। অ্যাকর্ডিং টু কোশ্চেন বলা হয়েছে প্রথমে নাকি 10,500 টাকা ছিল, এই যে 10,500 টাকা। তাহলে এই 308-এর জন্য কত? আচ্ছা 10,500, একটা কাজ করো না, ক্যালকুলেশনের সুবিধার্থে এই শূন্য কেটে দাও। তাহলে এবার তুমি 25 দিয়ে যদি এটাকে ডিভাইডেড করো, কত? 1050, অনেকটা ছোট হয়ে যাবে। দেখো 25 দিয়ে যদি আমরা ডিভাইডেড করি, 25 4 25-এ 100, 25 দুগুণি 50, 42। তুমি এই সংখ্যার সাথে বেশি নয় মাত্র 42 গুণ করে দাও, তোমার উত্তর এসে যাবে। তাহলে 42-এর সাথে যদি আমরা 308 গুণ করি কত হবে? দেখো অ্যাপ্রক্সিমেশনের ধারণা আমি এখানে আবার কাজে লাগাবো। মিনিমাম যদি এটা 40 হতো তাহলে কত হতো? 40, তাই তো? 3 40, 3 4-এ 12, 12,000 তো আসবে। তারপরে কি করবো? 8 আছে, এটা 2, 8 দুগুণে 16, তাহলে 42, তো 300, সরি 2, 300 দুগুণে আরো 200 বাড়বে, 600। তাহলে এখানে পেলাম তোমার 12,600। 12,600-এর উপরে কি আছে? এটা তো প্রথমেই বাদ। তাহলে এই তিনটে, ও এখানে দেখো। এবার এখানে দেখো এই দুটো কাছাকাছি দিয়েছে, কিন্তু তাতেও টেনশনের কোনো কারণ নেই ভাই। তুমি বলো তো, এই যে 8 দুগুণী 16, অ্যাটলিস্ট যাই হোক না কেন শেষে তো 6 থাকবে। তো শেষে এটা 6 নেই, এটা নেই, এটা উত্তর। দেখো এইভাবে করা যায়। সব সময় যে আমাকে গুণ করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ভাই, যে গুণ করেই আমরা বলতে পারবো, ঠিক আছে? এই জন্যই বলা হয় একটু চোখ কান খোলা রাখতে হবে ক্যালকুলেশন করার জন্য। ওকে, পরের কোশ্চেন দেখি কি আছে। এক দোকানদার 80 টাকা প্রতি কেজি ও 95 টাকা প্রতি কেজি মূল্যের দুই ধরনের ডাল 2:3 অনুপাতে মেশালে মিশ্রণের গড় মূল্য কত হবে? তাহলে দেখো 180 টাকা দামের 2 কেজি, আবার 95 টাকা দামের 3 কেজি, 3 কেজি। তাহলে এটা হচ্ছে মোট দাম, কিন্তু ওরা তো গড় চেয়েছে। গড় তাহলে কত কেজির?
গড় হচ্ছে 2 প্লাস 3 5 কেজি। আমরা এটা ক্যালকুলেশন করে উত্তর পেয়ে যাব। কত হবে? 80 দুগুণ 160, 3 5 15, 5 হাতে আছে 1, 3 নং 27 আর 1 হচ্ছে 28 ডিভাইডেড বাই হচ্ছে 5। যোগ করলে কত হবে? 5 8 8 6 14 4 4 5, 5 দিয়ে ডিভাইডেড করলে কত হবে? 5 8 40, 5 9 45, 89। শেষ গল্প। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভাই, যা কোশ্চেন আমরা সলভ করছি, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, এক কোম্পানি পরপর 3 ধরনের ছাড় প্রস্তাব করে। প্রথম প্রস্তাব 25% এবং 5%। খুব ভালো কোশ্চেন, ওকে। প্রথম একটা প্রস্তাব দিয়েছে যেখানে তোমাকে বলা হয়েছে 25% আর 5% ডিসকাউন্ট দেবো। পরের প্রস্তাব দিয়েছে যে ভাই 20% আর 10% ডিসকাউন্ট দেবো। তৃতীয়ত আরেকটা প্রস্তাব দিয়েছে যে 15% ডিসকাউন্ট দেবো। এবার কোন প্রস্তাবটি একজন গ্রাহকের জন্য সর্বোত্তম, মানে সবথেকে, গ্রাহক তো সবসময় বেশি যে বেশি ডিসকাউন্ট চায়। তো এই যে তিনটে কন্ডিশন, কোন প্রস্তাব বা কোন পার্সেন্টেজে ডিসকাউন্ট নিলে তার বেশি লাভ হবে, তুমি জানাও তো যে তোমার কোনটা দিলে বেশি সুবিধা হবে। ওকে, তো প্রত্যেকে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো ভাই উত্তর কি হবে, তবে কিন্তু শিখতে পারবে ভাই। দেখো, কষ্ট করে ভিডিও দেই তোমাদের কিছু শেখানোর জন্য, যাতে তোমরাও ম্যাথটা শিখতে পারো, অ্যাটলিস্ট কিছুটা ভয় দূর হয়। তো না দেখলে তো আর কিছু করার নেই আমার। যাই হোক, ভালো না লাগলে অ্যাটলিস্ট সেটা জানিয়ে দিও যে স্যার আপনার ক্লাস ভালো লাগছে না, বেকার ক্লাস। তাহলে আমিও ক্লাস দেওয়া বন্ধ করে দেবো, সমস্যা নেই। তবে হ্যাঁ দেখো ভাই, এখন কিন্তু রেগুলার চেষ্টা করছি তোমাদেরকে ক্লাস দেওয়ার। তো যাই হোক, ক্লাস এখানেই পাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভাই, নিয়মিত আপডেট পাওয়ার জন্য। চলো।